লোকের বাড়ি বাড়ি গিয়ে করতাম। মানে কি বলতে পারি দেখি? স্যানিটাইজার লাগবে। আচ্ছা, লোকে নিত, সবাই নিত। আচ্ছা, মানে খাক না খাক মানুষ স্যানিটাইজারটা কিনতো। তখন একটা কথা শোয়ার সময় ভাবছিলাম, আমার কিন্তু পিছনে যাওয়ার জায়গা নেই, দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আমাকে যা করতে হবে সামনে প্রেস করতে হবে। ওটাই আমার জীবনের টার্নিং পয়েন্ট। আমি এটাই ভাবতাম, যদি মেসি ফুটবল খেলার জন্য জন্মগ্রহণ করে, সচিন ক্রিকেট খেলার জন্য, আমি ফার্নিচার ইন্ডাস্ট্রিতে থাকার জন্য। আচ্ছা, মানে তুমি আসবাবই বেচবে? আমি আসবাব শুধু বেচবো না, সার্ভিসও দেবো। আর মানে ফার্নিচার ইন্ডাস্ট্রিতে আমি থাকবো। আচ্ছা, তারপর তুমি আস্তে আস্তে করে বারাইপুর হলো, পাটুলি হলো, আজ বেহালা, চিনার পার্ক, দুর্গাপুর, শ্রীরামপুর, কাঁচরাপাড়া, রায়গঞ্জ হয়ে আমাদের এই আগস্ট মাসে আমাদের খুলতে চলেছে হচ্ছে নিমতৌড়ি। আচ্ছা, তারপর আমরা আসছি শিবপুরটা আমরা প্রপার্টিটা কিনেছি। আর তারপর আমাদের আসছে পুরুলিয়া, তারপর আসছে মেদিনীপুর। তাহলে এই যে এত কম সময়ের মধ্যে সাফল্যটা এলো, এটা কিভাবে এলো? তা আমি কিছু ফুড ব্লগারকে আমার শোরুমে ডাকলাম। লোকে আমাকে বললো আরেকটা পাগল জন্মগ্রহণ করেছে, বলে এটাকে খাবার দোকানে বানানো। আমার টিমেরও কয়েকজন বলেছিল, বন্ধুবান্ধবরাও বলেছিল এরকম করিস না, এটা তো একটা শোরুম বানাচ্ছিস, আজ নাও কাল ঠিক হয়ে যাবে। মানে সেই তো এই দেওয়ালে পিঠ থেকে গেছে, বাড়িটা মর্গেজ রয়েছে, প্রাইভেট ইন্টারেস্টে টাকা নিয়ে বসে রয়েছি। তো ডাকলাম, খুলে গেল ভাগ্যের চাকাটা। অনেক রকম কষ্টও করেছি, মানে কিভাবে আমি দার্জিলিং ডেলিভারি ফ্রি করেছি আমি ছাড়া কেউ যায় না, সেটা আমি সব কিছু ডিসক্লোজ করবো না। ব্যবসার প্ল্যান, ব্যবসার প্ল্যান পসিবল করা এখনো করে যাচ্ছি। আজও পর্যন্ত সবাই আমাকে বলে কি করে 49,990 দিচ্ছে বেডরুম সেটটা। আমি ধরো একটা কথার কথা বলছি, বারুইপুর থেকে এখান থেকে শিলিগুড়ি একটা ক্যারিং কস্ট কত পড়তে পারে? মোটামুটি ধরুন এখনকার গাড়িতে যদি যায় 20-22 হাজার টাকা তো মিনিমাম পড়ে। তার মানে 20-22 হাজার টাকা তুমি মানে ফ্রি করে দিচ্ছ? ফ্রি করছি কীভাবে, সেটা আমার শোরুমে ভিজিট করে যিশুদা আছে, পশ্চিম চট্টগ্রাম। এদেরকে তো প্রচুর পয়সা দিতে হয়। না, দেখো আমি একটা কোনো বেড়ে যায় নাকি? না, ওরমভাবে না। ধরো কোনো শো মানে সিনেমার সঙ্গে আমি টাই আপ করি, ওই সিনেমাতে আমি কিছু টিকিট নিলাম, বা ওনারা আমার শোরুমে আসলেন, তার বেসিসে ছিল। কিন্তু একটা ব্যাপার আমার মনে হয়, এই রিস্ক টেকিং আমাদের যে মানসিকতা, এটা খুব আমাদের ভেতর থেকে আসে, আমরা মানে ভেবে চিন্তা করি না। না, পাগলামি থাকতে হবে। ব্যবসা সফল হতে গেলে পাগলামি, যে কোনো সাফল্যের পিছনে একটা পাগলামি রয়েছে। একটা পাগলামি লাগবে দাদা। তুমি সেটাকে মানে ব্যবসায়িক টার্মস কি বলবে আমি জানি না, আমি জানি যে পাগল হতে হবে কাজের পিছনে। এবং আমি মনে করি যে পশ্চিমবঙ্গের মানুষ, এবং খুব এইভাবেই কথাটা বলছি, পশ্চিম মানুষ যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছে, পূর্ব বর্ধমানে যেভাবে ভালোবাসা দিচ্ছে, একদিন লাক্সারি লিভিং রাজ্যের বাড়িতে আমরা আসতে চলেছি ভুবনেশ্বরে, দেশের বাইরেও যাব যদি ঈশ্বর আমাকে বাঁচিয়ে রাখেন। নমস্কার, আয়াম বোসের আজকের একটা নতুন ধরনের এপিসোড আপনারা দেখছেন। এটাকে আপনি পডকাস্ট বলতে পারেন, কোনো একটা মানুষের জীবনের এমন এক সাফল্যের কাহিনী বলতে পারেন, যেটা আমাদের সকলের জানা উচিত। আয়াম বোস পডকাস্ট এটা লেখা থাকে। আমি 2019 সালে যখন শুরু করেছিলাম এই আয়াম বোসের কাজ, তখন অন্য নাম ছিল। আমরা পডকাস্ট তখন থেকেই করতাম, কিন্তু সেই সময় পডকাস্ট বলা হতো না, তখন হয়তো অন্যরা সেভাবে এই কাজ করতো না। আমরা রিসেন্ট টাইমসে এই ধরনের কাজ খুব একটা করি না, তবে কখনো কখনো মনে হয় কিছু মানুষের সঙ্গে কথা বলা ভীষণ দরকার, তাদের জীবনের কাহিনী শোনা দরকার, যা আপনাদের অনুপ্রেরণা জাগাতে পারে। এমনই একজন মানুষ যার সঙ্গে কিছুদিন আগে আমার আলাপ হয়েছিল। আমি একটা ছোট্ট রিল বানিয়ে আপনাদের বলেছিলাম যে কঠিন সময় থেকে উঠে এসে সাফল্যের দরজা পৌঁছে এবং অবশেষে সাফল্যের দরজাটাকে খুলে দিয়ে আগামীর স্বপ্ন দেখা মানুষ, পূরণ করা স্বপ্নকে, এবং বহু মানুষের জীবনকে বলা যেতে পারে একটা কঠিন সময় থেকে এসে নিজের সাথে সাথে তাদেরও সাথে নিয়ে পথ চলা শুরু করা। এই সাফল্যের কাহিনী শুরু হয় এমন এক মানুষের জীবনের, যে মানুষটি লকডাউনে খুব কঠিন সময় পড়েছিল, চাকরি হারিয়ে প্রায় কিছুই নেই জীবনে, কি করবে বুঝতে পারছেন না। সেই সময় সেই মানুষটি, তখন আপনারা জানেন যে হ্যান্ড স্যানিটাইজার খুব ব্যবহার করা হতো, সবাই আমরা কিনতাম বিভিন্ন দোকান থেকে। সেই মানুষটি একটি সাইকেল জোগাড় করে, পিপিটি কিট পরে, বড়বাজার থেকে স্যানিটাইজার কিনে এনে বিভিন্ন জায়গায় জায়গায় বিক্রি করতো, লোকের বাড়ি বাড়িতে গিয়ে বিক্রি করতো। সেই মানুষটি আজকে আমার সামনে আজকে পডকাস্টে বসে রয়েছেন। কারণ 2019-20 সালে যে লকডাউন ছিল, বিশেষ করে 21-এ আমরা দেখেছিলাম যে সেটা একটা ভয়াবহতা পেয়েছিল, 20 থেকে 21। সেই সময়ে যে মানুষটি নিজের জীবন শুরু করছে নতুনভাবে, চাকরি চলে গেছে, সেই মানুষটি 2026-এ এসে সফল। সেই সাফল্যের কাহিনী আজকে আপনাদের শোনাবো। আমার সামনে এই মুহূর্তে লাক্সারি লিভিংয়ের ওনার বসে রয়েছেন, সম্রাট রায়। সম্রাট, লাক্সারি লিভিং এটা এখন বিশাল বড় একটা নাম বাংলার আসবাবের জগতে।
তোমরা বলছো যে ওয়ান স্টপ সলিউশন। একদম। আপনি যদি কোনো আসবাব খুঁজতে চান, যা চাইবেন আমার কাছে পেয়ে যাবেন, এবং এমন কিছু জিনিস তোমরা প্রোভাইড করছো যে কারণে মানুষ তোমাদের থেকে জিনিসপত্র কিনছে। এটা তো বড় কথা না, শুধু লাক্সারি লিভিং তো তোমার জীবনের সাফল্যের ধাপ, কিন্তু তোমার জীবনটা তো শুরু হয়েছিল অনেকভাবে। আমি যে কাহিনীটা সবাইকে শুরুতেই বললাম যে মাত্র 2021 মানে 22, 23, 24, 25, 20 জুলাই 4, আচ্ছা, জুলাই 4, 2020, 6 বছর জাস্ট কমপ্লিট হলো। 6 বছর কমপ্লিট করলে, 6 বছরে একটা হিউজ সাকসেস। আজকে হয়তো যারা এখানে পডকাস্টটা শুনছেন তারা হয়তো জানতে চাইবেন যে কি করে এত তাড়াতাড়ি সাকসেস পাওয়া যায় দাদা, আমাদের একটু এখন বলুন। তোমাকে একটা ফেসবুকে দেখাচ্ছিল না কমেন্ট, যে কি করে এত তাড়াতাড়ি হলো, একটু শেয়ার করো। আচ্ছা। তাতে দেখো এটা কোইন্সিডেন্টই বলতে পারো, দেখো আজকে তোমার সঙ্গে সেই জিনিসটা শেয়ার করছি আর তোমাকে কিন্তু এক্ষুনি একটা ফেসবুকে দেখাচ্ছিলাম কমেন্টটা এসে। রাইট। তো সবাই তো সাফল্য চায় না? সাফল্য সবাই চায়, কিন্তু সাফল্যটা সেইভাবেই, মানে আমি এটাকেই বলি যেভাবে স্বপ্ন দেখতে হবে, কিন্তু মানে ঘুমিয়ে ঘুমিয়ে না, জেগে জেগে, যে স্বপ্নটা তোমাকে ঘুমোতে দেবে না, তাহলে কিন্তু সাফল্য আসবে। এপিজে আব্দুল কালাম একদম। আমি ওনারই আমি বই পড়ি, উনি আমার অনুপ্রেরণা বলতে পারো, ওনার সমস্ত কিছু আমি বই পড়ি, ওনাকে আমার খুব মানে জীবনে একজন মানি। আচ্ছা। আর আরেকটা কথা বলি, 2020 সালের 22শে মার্চ লকডাউন হয়েছিল, দিনটা তো আমি কোনোদিন ভুলবো না। তখন আমার স্যালারি ছিল 1,12,000 টাকার মতো। তো 5ই এপ্রিল, 22শে মার্চ থেকে বাড়িতে বসে রয়েছি, 5ই এপ্রিল 14,000 টাকা স্যালারি ঢুকলো। তা আমি বসকে যখন ফোন করলাম কী ব্যাপার, বললো যে এখন এর বেশি আর দেওয়া যাবে না। তো আমার বাবা তখন ক্যান্সার পেশেন্ট, মা পেসমেকার বসানো, ঘরে তখন আমার ছেলের বয়স 4 বছর, ডগি রয়েছে, ভাই রয়েছে, ওয়াইফ রয়েছে। তা বাবার পেছনে 26,000 টাকার মতো ওষুধ লাগতো। আচ্ছা। তা আমি দেখলাম তো আমি তো চুরি করতে পারবো না, তাহলে আমাকে তো কাজ করতে হবে। কেউ বাড়ির বাইরে বেরোচ্ছে না, বসের কাছে টাকা ছিলাম, দিতে পারলেন না। উনিও হয়তো কোনো অসুবিধা থেকেই দিতে পারেননি, আমি ওনাকে কোনো দোষ দিচ্ছি না। বা উনি ফিউচারটাকে ভেবে রেখেছিলেন যে এখন যদি আমি সবাইকে সব স্যালারি দিই তাহলে ফিউচারে কী হবে। তখন তো সবাই একটা আনসার্টেন লাইফ, কী হবে কেউ জানে না। ডালগোনা কফি আর চিকেন পকোড়া খুব চলছে তখন। হ্যাঁ, সবাই কফি বানাচ্ছে, চিকেন পকোড়া খাচ্ছে, নিত্য নতুন সব বাড়িতে ইউটিউবে দিচ্ছে, ফেসবুকে দিচ্ছে, কিন্তু যে বিপদে পড়েছে সে জানে কী হচ্ছে। সমাজে দুটো শ্রেণীর লোকের না তখন মানে খুব একটা অসুবিধা হতো না, তোমার খারাপভাবে বলছি, মানে কাউকে আমি ছোটো করছি না। একটা শ্রেণীকে কিন্তু মানে সরকার থেকে হেল্প করা, মানে রেশন দেওয়া অনেক সময় চলেছিল। আর একটা ছিল যারা উচ্চবিত্ত ফ্যামিলি, তাদের তো দেখো পয়সা ছিলই। বিপদে পড়েছিলাম মিডিল ক্লাস ফ্যামিলি যারা আমরা রয়েছি না, মধ্যবিত্ত ফ্যামিলি, দিন আনা দিন খাওয়া মানুষ, আমরা কী করবো বুঝতে পারছি না। মানে এদিকেও বেরোতে পারছি না, ওদিকেও বেরোতে পারছি না। গোল্ড মর্টগেজ দেবো, সব বড় বড় যারা গোল্ড লোন ব্যাঙ্কগুলো সব বন্ধ, কেউ টাকা দিচ্ছে না। তো মানে খুব মাথায় আকাশ ভেঙে পড়লো। সেই সময় দেখলাম মানুষ ভাত খাক আর রুটি খাক আর না খাক, দিনে 10 বার স্যানিটাইজার দিয়ে হাত ধুচ্ছে। মানুষের একটা আতঙ্ক, স্যানিটাইজার যদি কাছে রাখি আমার করোনা হবে না, এটা মানুষের মনে ধারণা হলো। ঘুম থেকে উঠে স্যানিটাইজার, ঘুমোতে যাওয়ার আগে স্যানিটাইজার। তুমিও বোধহয় করেছো, আমিও করেছি। তো সেটা মাথায় এলো। একটা সাইকেল ছিল পুরনো, বাইক বার করবো, তেল ভরা পয়সা নেই। সাইকেলটা নিয়ে বড়বাজারে গেলাম, পিপি কিট পরে, প্রচণ্ড গরম লাগতো মার্চ মাসে, কিন্তু এপ্রিল মাসে প্রায় 5 তারিখের পরে 8-10 তারিখে কিন্তু গরম পড়ে যায়। তো বড়বাজারে গিয়ে 22 টাকা, 24 টাকা, 26 টাকা করে 100 ml স্যানিটাইজার মানে হোলসেলে কিনতে লাগলাম। তখন যে আর এমআরপি লেখা থাকতো 100 টাকা। দোকানে সেল করতাম 60 টাকা, 65 টাকা করে, আর বাড়ি বিক্রি করতাম 85 টাকা, 90 টাকা করে রিটেলে। আর হোলসেলে তো একবারে গেলেই তখন, তারপরে দেখবে 500 ml স্যানিটাইজার বেরোলো, 5 লিটারের জার বেরোলো। কিন্তু এমন একটা সময় এসেছিলো তখন শুধু 100 ml 200 mlই চলতো। মানে 5 লিটার স্যানিটাইজারও কেউ না ইনভেস্ট করতে ভয় পেত, কী হবে। এটা কোন এরিয়া বিক্রি করতে? মানে বাসজনি করেছি, গড়িয়া করেছি, গড়িয়া স্টেশন করেছি, পাটলি করেছি। দোকান তো মুদি দোকান তো খুলতো, দিনে 2 ঘন্টা 2.5 ঘন্টার জন্য মুদি দোকানগুলো দোকানে বিক্রি করতে। দোকানে করতাম হচ্ছে হোলসেলে। আর বাড়িতে? বাড়ি লোকের বাড়ি গিয়ে করতাম। মানে কি বলতে বাড়িতে গিয়ে স্যানিটাইজার লাগবে। আচ্ছা, আসলে ব্র্যান্ডেড কোম্পানিরই বিক্রি করতে? হ্যাঁ, ব্র্যান্ডেড কোম্পানিরই না, ব্র্যান্ডেড কোম্পানি ঠিক না, যেগুলো বড় বাজারে পাওয়া যেত সেগুলো লোকে নিত, সবাই নিত। আচ্ছা, মানে খাক না খাক মানুষ স্যানিটাইজারটা কিনতো। চাল কিনুক আর ডাল কিনুক আর না কিনুক, স্যানিটাইজারটা লোকে কিনতো। কতদিন করেছো? জুন মাস অবধি করলাম। তারপরে চাকরিটা তো রেজিগনেশন দিয়ে দিলাম, যে আমার যদি চাকরি এমন একটা করলাম। আমি 2007-এ ঢুকেছিলাম,
সেই কোম্পানি তখন একটা 2200 স্কোয়ার ফিটের শোরুম ছিল। যখন আমি ছেড়েছিলাম 32খানা শোরুম ছিল, মোর দ্যান 88,000 স্কোয়ার ফিটের শোরুম ছিল। আচ্ছা, মানে বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, নর্থ ইস্ট সব জায়গায় ওদের ব্রাঞ্চ খুলেছিলাম এবং নিজে দায়িত্ব খুলেছিলাম। আজও উনি স্বীকার করেন যে আমার জন্য ব্যবসাটা অনেক বড় হয়েছিল, বা আমার জন্য বা আমাদের জন্য। তো চাকরিটা তো রিজাইন দিয়ে দিলাম। যেদের বসে লোকে আমাকে পাগল বলতে শুরু করলো যে লকডাউনে কেউ চাকরি ছাড়ে। বসও ভেবেছিলেন যে এখন রাগের মাথায় দিয়েছে আবার পরে চলে আসবে। তো বসও ব্যবসাটাকে না সংকুচিত করতে শুরু করলেন। প্রথম উনি বন্ধ করলেন বারাইপুর শোরুমটা। হাতের কাছে যেন একটা চাপ পেলাম। আচ্ছা, বারাইপুর শোরুমটা উনি ছেড়ে দিলেন। আমি বারাইপুর শোরুমটাকে যোগাযোগ করলাম, ওনারা ভাড়া দেবেন। তখন জুন মাসের 30 তারিখ ওনারা ছেড়ে দিলেন। আমি জুলাইয়ের 1 তারিখে নিলাম। 4 তারিখে প্রথম আমাদের বারাইপুর স্টোর ওপেন করলাম, 5000 স্কোয়ার ফিট, 4800 স্কোয়ার ফিট। তো সেই সময়ও না তোমার উইকলি 2-3 দিন একটা চেন ব্রেকের জন্য লকডাউন হতো, মনে করে দেখো। মঙ্গলবার লকডাউন, শুক্রবার লকডাউন, সোমবার লকডাউন। মানে আমি জুলাই মাসে যখন 4 তারিখে লকডাউন মানে শোরুম খুলি, ওই মাসে আমার প্রায় 13টা লকডাউন ছিল। তার মধ্যে 2টো ছেলেকে নিলাম, নিয়ে না কিন্তু প্রথমে বলো যে এটা নিলে কি করে, সে তার জন্য তো পয়সা লাগবে। হ্যাঁ, তার জন্য পয়সা লাগতো। তখন তো গোল্ড মর্টগেজ দিয়েছিলাম, প্রভিডেন্ট ফান্ডে টাকা তুলেছিলাম। মানে বাড়ির মহিলার, মানে বউ স্ত্রীর গয়না, বা মায়ের গয়না, মার গয়না, আমারও গয়না ছিল, চাকরি করে তো গয়না ঘরে ছিল, সব মর্টগেজ দিলে। সব মর্টগেজ দিলাম। প্রায় ধরে না 9.5 লাখ টাকা হলো ওখান থেকে। আর প্রভিডেন্ট ফান্ড থেকে প্রায় 4.5 লাখ টাকা পেয়েছিলাম। আচ্ছা, আর তোমার গ্র্যাচুইটির টাকা পেয়েছিলাম। আচ্ছা, সেই টাকাগুলো দিয়ে ধরো প্রায় 16-17 লাখ টাকার মতো হলো। তারপরে আমাকে অনেকে ক্রেডিটে দিল মাল, কেন আমাকে তারা 17 বছর ধরে চিনেছিল। আচ্ছা, তোমার একটা চেঞ্জ ছিল। হ্যাঁ, যেহেতু আমি ফার্নিচারে চাকরি করেছি 2017 বছর না 14 বছর, ভুল বললাম। 2007 থেকে 2020 অবধি যেহেতু আমার সঙ্গে সবার সঙ্গে সম্পর্ক ছিল, আমাকে অনায়াসেই বললো যে পারবেই ব্যবসা করতে। আমাকে সবাই ব্যবসা করতে টাকা ধার দিল, মানে টাকা না, মানে মেটেরিয়াল দিয়ে সাপোর্ট দিল। বাকি তো ইনভেস্টমেন্ট ধরো ইন্টেরিয়ার কাজ করা, শোরুমটাকে সাজানো, লাইট কেনা, এসি কেনা, ফ্যান কেনা, সেগুলো তো আমি ওখান থেকে করে নিলাম ওই টাকাগুলো দিয়ে। আর তুমি ওইখানে যখন কাজ করতে তখন ওখানের কাজটা কি ছিল, সুপারভাইজ করা? আমি ঢুকেছিলাম এজ এ সেলস এক্সিকিউটিভ, 6,000 টাকা মায়না, আর শেষ করেছিলাম রিজিওনাল ম্যানেজার দিয়ে। মানে তুমি সেলসে ছিলে? পুরো সেলটা দেখতাম আমি। আমার আন্ডারে 250 জন টিম মেম্বার ছিল। আচ্ছা, আমার আন্ডারে ছিল তোমার এএসএম ছিল 8টা, তাদের আন্ডারে আরও সেলস স্টাফ ছিল। তারপরে সেই আইডিয়াটা তোমার তো হয়ে গিয়েছিল। হ্যাঁ, যদি আমি এটাই ভাবতাম, যদি মেসি ফুটবল খেলার জন্য জন্মগ্রহণ করে, সচিন ক্রিকেট খেলার জন্য, আমি ফার্নিচার ইন্ডাস্ট্রিতে থাকার জন্য। আচ্ছা, মানে তুমি আসবাবই বেচবে? আমি আসবাব শুধু বেচবো না, সার্ভিসও দেবো, আর মানে ফার্নিচার ইন্ডাস্ট্রিতে আমি থাকবো। আচ্ছা, তারপর তুমি শুরু করলে? তারপর আমি শুরু করলাম। তারপরে একটাই শোরুম ছিল। 2021 আমার দ্বিতীয় শাখা করলাম পাটুলিতে। আচ্ছা, তারপরে হঠাৎ আবার লকডাউন। তারপরে ভাবলাম যে আমি তো স্যালারি দিতে পারিনি, মানে পাইনি বলে আমি চাকরি ছাড়লাম। আমার কিন্তু তখন কিন্তু অলরেডি 9-10 জন হয়ে গেল। আমি কিন্তু সবাইকে ফুল স্যালারি দিয়েছিলাম। আচ্ছা, আবার এটা 2021 মনে করো লকডাউন হয়েছিল। তারপর লকডাউনটা যখন গেল, সে ভয়ঙ্কর হয়েছিল। হ্যাঁ, তারপর পুরো একটা রিসেশনে চলে এসেছিল সেই সময়টা। তারপরে সবাই চাকরি কর্মী ছাড়াই। আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম, কী হবে এবার তো আমি তার কাউকে দোষারোপ করতে পারবো না, কেউ আমাকে টাকাও ধার দেবে না, কেন একবার আমাকে দিয়েছে বিশ্বাস করে। ব্যবসাটার মধ্যে ভয়ঙ্কর একটা এফেক্ট এলো। 10 জন 11 জন মতো স্টাফ হয়ে গেল। স্টাফ বলি না, আমি তাদের লাক্সারি আমি ফ্যামিলি মেম্বার বলি। আজকে 500 জন হয়তো হয়েছে, কিন্তু সেই সময় আমার তারা পাশে ছিল। তো যখন আবার ঠিক হলো আস্তে আস্তে করে, মানে সব কিছু খুললো, আমি বাড়িটা মর্টগেজ দিলাম যে আমাকে ব্যবসা যদি করতে হয় স্টক থাকতে হবে, কাস্টমারকে টাইমে মেটেরিয়াল দিতে হবে। বাড়িটা মর্টগেজ দিয়ে আমি একটা কারখানা করলাম, সোয়া ফ্যাক্টরি, একটা ফার্নিচারের ফ্যাক্টরি। করার পরে আস্তে আস্তে করে বারাইপুর হলো, পাটুলি হলো, আজ বেহালা, চিনার পার্ক, দুর্গাপুর, শ্রীরামপুর, কাঁচরাপাড়া, রায়গঞ্জ হয়ে আমাদের এই আগস্ট মাসে আমাদের খুলতে চলেছে হচ্ছে নিমতৌড়ি। তারপর আমরা আসছি শিবপুরটা আমরা প্রপার্টিটা কিনেছি। আর তারপর আমাদের আসছে পুরুলিয়া, তারপর আসছে মেদিনীপুর। আমার একটাই উদ্দেশ্য, আমি প্রতিটা জায়গাতেই বলি, আমার কিন্তু এত মানে এই নয় যে প্রচুর খিদে আছে, আমার প্রচুর টাকা কামাতে হবে, আমার লাইফে এরকম কোনো কিন্তু অ্যাম্বিশন নেই। আমি কোনো দিন বড় বড় ফ্ল্যাটে থাকার জন্য 55-60 টাকা ফ্ল্যাটে থাকবো, হাই রাইজ বিল্ডিংয়ে থাকবো, কোনো আমার সেরকম শখ নেই। আমি এখনও পাড়াতে যেভাবে মিশি বা এলাকায় যেভাবে মিশি, তুমি আমার সঙ্গে খোঁজ নিলেই জানতে পারবে। বা আমি যেখানে ফুটবল খেলায় যাই বা ফুটবল মাঠ চালাই, সেটাই আসছি আমি। তবে
বা কোনো দিন এরকম যে আমি প্রায় 1.5 কোটি টাকা 2 কোটি টাকার দামি গাড়িতে চড়বো, এরকম আমার অ্যাম্বিশন নেই। তুমি কোনো দিন যদি যাও দেখবে শিয়ালদা স্টেশনে বা হাওড়া স্টেশনে অনেক মানে বাড়ির পুরুষরা কাজে চলে যায়, পরিযায়ী শ্রমিক। কেউ তার সন্তানকে স্ত্রীকে ছেড়ে যায়, কেউ তার বাবা মাকে ছেড়ে যায়। আমি চাই প্রতিটা পুরুষ যাতে বাংলার ছেলে যেন বাংলায় ঘরে থাকুক, মানে আরো প্রচুর মানুষকে কাজ দিতে চাই। কিন্তু আমার পক্ষে তো পুরোটা সম্ভব নয়। আজ হয়তো 500টা ফ্যামিলি চালাচ্ছি, কাল কিন্তু 5000 ফ্যামিলি চালাবো। আজ হবে না, কিন্তু একদিন হবে। আচ্ছা, সেই প্রসঙ্গে আসবো, কিন্তু এবার একটু ধরো জানতে চাই যে লাক্সারি লিভিং, এটা খুব সুন্দর একটা নামটা তোমারই দেয়া। আচ্ছা, এছাড়া ধরো একটা বড় প্রশ্ন আমার, যে প্রচুর মানুষ এই ধরনের আসবাবের ব্যবসা করেন, ফার্নিচারের ব্যবসা করেন, বহু যুগ ধরে করছেন। তাহলে এই যে এত কম সময়ের মধ্যে সাফল্যটা এলো, এটা কিভাবে এলো? দেখো, আমি এটা মনে করি, তুমি দেখবে লক্ষ্য করে, আমি তো প্রচুর মানুষের সঙ্গে ইন্টারাক্ট করি। মানে আমি রিটেল যেহেতু আমি প্রথম থেকেই আছি, অনেককে দেখেছি 58 বছর বয়সে বা 60 বছরে গিয়ে রিটায়ারমেন্ট হয়। কোনো মানে প্রতিষ্ঠানে 58 বছর রিটায়ারমেন্ট হয়, কোনো প্রতিষ্ঠানে 60 বছর। বিশ্বাস করবে কিনা জানি না, ওই সময় পিএফের টাকা, গ্র্যাচুইটির টাকা বা যে সমস্ত টাকাগুলো থাকে, মানে ছুটির টাকা, সেই টাকাগুলো দিয়ে লোকে জমি কিনে বাড়ি করে। অনেকেই আছে যে ফ্ল্যাটে থাকতে ভালোবাসে না, জমি কিনে বাড়ি করবে না একটা টার্গেট থাকে। অনেকের আছে ফ্ল্যাট কিনে, 60 বছর বয়সে গিয়েও কিন্তু অনেকে কেনে। তুমি বিশ্বাস করবে কিনা জানি না, আমি অনেককে দেখেছি। তারা যখন সেই সময় একটা ফার্নিচার খোঁজে, তাই তো অনেক কষ্টের পয়সা, তারা সারা জীবন কাজ করে এসছে, সেই টাকাটা দিয়ে তো ফার্নিচার কিনছে, বাড়ি করছে। তাই আমি প্রথমে ভেবেছিলাম যে আমি কোয়ালিটিটা কোনো কম্প্রোমাইজ করবো না। ওই জন্য তো আমি আজও বাজারে 14,000 টাকা 15,000 টাকা ডাইনিং টেবিল পাওয়া যায়, আমি বিক্রি করি না। আমি বিক্রি করি 40,000 টাকা ডাইনিং টেবিল, মিনিমাম 16। তার কারণ হচ্ছে, এমন কোনো প্রোডাক্ট বিক্রি করবো না যেটা আমাকে কাস্টমার 20 বছর 25 বছর 30 বছর আগে ফেলে দিত না। আমি চাই যে কাস্টমার বোর হয়ে ফেলে দিক, প্রোডাক্ট যেন খারাপ না হয়। 49,990 টাকা বেডরুম সেট, এটা আমার মাথায় প্রথম এলো। মানে তাতে কি কি থাকবে? কিং সাইজ বেড, দুপাল্লা আলমারি, ড্রেসিং টেবিল, সাইড টেবিল, একটা গদি আর একটা ফ্রি গিফট, একটা ছোট্ট গিফট দেওয়া। আমি কিন্তু গিফটটা দিই মেটেরিয়াল বিক্রি করার জন্য না। আমি যখন আমার বাড়িতে যদি কোনো দিন না বলে একটা ওয়াইফের জন্য একটা রোজ নিয়ে যাই না, বা ছেলের জন্য একটা চকলেট নিয়ে যাই, বা মার জন্য মোমো নিয়ে যাই, মায়ের খুব মোমো ফেভারিট, বা ভাইয়ের জন্য ধরো কিছু নিয়ে গেলাম, বা বাবার জন্য কিছু নিয়ে গেলাম, না বলে নিয়ে যাওয়ার একটা আলাদা মজা। কাস্টমার যখন এসে একটা ফ্রি গিফট পায় না, ধরো মিক্সার গ্রাইন্ডার দিই, বা মাইক্রোওভেন দিই, এলইডি টিভি দিই, ফ্রিজ দিই, এসি দিই, স্ল্যাব অনুযায়ী প্রচণ্ড পরিমাণে খুশি হয়। তাই জন্য আমি সঙ্গে একটা ছোটো গিফট দিই। সেটা মাইক্রোওভেন হতে পারে, এলইডি টিভি হতে পারে, এসি হতে পারে, স্ল্যাব অনুযায়ী আছে। সঙ্গে 49,990 টাকা। আরেকটা জিনিস আমি চালু করলাম, যে আজকে বারুইপুরের থেকে যদি মাল কেউ কেনে 50,000 টাকা বেডরুম সেট দিয়ে, শিলিগুড়ি পাঠাতে তো 15,000 টাকা গাড়ি ভাড়া লাগবে। আমি করলাম কি, দার্জিলিং থেকে কাকদ্বীপ অবধি আজও পর্যন্ত ডেলিভারি ফ্রি। আর সেই 49,990 আমি আজও দিয়ে যাচ্ছি। কীভাবে দিচ্ছি আমি জানি, কত কষ্ট। কম্প্রোমাইজ করেছিলে? এখনও কম্প্রোমাইজ করছি না, মানে প্রোডাক্টে না, প্রোডাক্টে কেন কম্প্রোমাইজ করবো? আজও 5 বছরের গ্যারেন্টি, তখনও 5 বছরের গ্যারেন্টি দিচ্ছি। আজকে তো 6 বছর হয়ে গেছে, একটা মালাতে প্রবলেম নেই। সেটা কি সাফল্যের কারণ ছিল? সাফল্যের কারণ আমি মনে করি এটাই, 0 ডাউন পেমেন্ট, 24 মাসের সহজ কিস্তি, 5 ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারেন্টি। ফার্নিচার আজ পর্যন্ত কেউ গ্যারেন্টি দেয় না, ওয়ারেন্টি দেয়, আমি গ্যারেন্টি দিই। আচ্ছা, কাকদ্বীপ থেকে দার্জিলিং অবধি ডেলিভারি ফ্রি। এখন এটার জন্য তো তোমাকে সেই ইনভেস্টমেন্টের মানিটা দরকার হয়েছে না? ইনভেস্টমেন্টের মানিটা দরকার হয়েছে। আমি অনেক রকম কষ্ট করেছি, মানে কীভাবে আমি দার্জিলিং ডেলিভারি ফ্রি করেছি আমি ছাড়া কেউ যায় না। সেটা আমি ধরো আমি সব কিছু ডিসক্লোজ করবো না। হ্যাঁ, ব্যবসার প্ল্যান। হ্যাঁ, ব্যবসার প্ল্যান পসিবল করা এখনও করে যাচ্ছি। আজও পর্যন্ত সবাই আমাকে বলে কী করে 49,990 দিচ্ছে বেডরুম সেটটা। না, আমি ধরো একটা কথার কথা বলছি, বারুইপুর থেকে এখান থেকে শিলিগুড়ি একটা ক্যারিং কস্ট কত পড়তে পারে? মোটামুটি ধরুন এখনকার গাড়িতে যদি যায় 20-22 হাজার টাকা তো মিনিমাম পড়ে। তার মানে 20-22 হাজার টাকা তুমি মানে ফ্রি করে দিচ্ছ? ফ্রি করছি কীভাবে সেটা সেটা অন্য প্রশ্ন, আমি তোমাকে বলেই দিচ্ছি। চলো ডান। আমি দাদা, আমি সেটাকে আমি তখন দেখবে মানে ওই 21-22 সময় ফুড ব্লগিং খুব নতুন করে একটা চালু হলো। আচ্ছা, মার্কেটে ওই অন্য এই পাইস হোটেল, তাই তো, তাই বলে তো, আমি যত হ্যাঁ হ্যাঁ, তো ওই হোটেলগুলো, তারপরে স্ট্রিট ফুড, নানা রকম কাটলেটের দোকান, এই দোকান, এইগুলো হচ্ছে। তা আমি কিছু ফুড ব্লগারকে আমার শোরুমে ডাকলাম। লোকে আমাকে বললো আরেকটা পাগল জন্মগ্রহণ করেছে, বলে এটাকে খাবার দোকানে বানালো। আমার টিমেরও কয়েকজন বলেছিল, বন্ধুবান্ধবরা বলেছিল এরকম করিস না, এটা তোর একটা শোরুম বানাচ্ছিস, আজ নাও কাল ঠিক হয়ে যাবে। সেই তো আমি দেওয়ালে পিঠ থেকে গেছে, বাড়িটা মর্গেজ রয়েছে, প্রাইভেট ইন্টারেস্টে টাকা নিয়ে বসে রয়েছি,
তো ডাকলাম, খুলে গেল গো ভাগ্যের চাকাটা। আজকে সব ফার্নিচারের দোকান ফুড ব্লগার দিয়ে কাজ করে। ফুড ব্লগাররা কি বেশি মানুষের কাছে পৌঁছায় মনে করো? যারা নিজেরা যাদের চ্যানেলগুলো আছে, ইউটিউব চ্যানেল বলো বা তাদের ফেসবুক পেজ বা ইনস্টা পেজ, প্রত্যেকে আমার শোরুমে এসে প্রমোশন করেছে এবং আজ তারা সবার হয়ে প্রমোশন করছে। তুমি কি মনে করো সোশ্যাল মিডিয়া একটা বড় ফ্যাক্টর? 100%। আমাকে সোশ্যাল মিডিয়া আজকে আমাকে এই জায়গায় নিয়ে চলে এসছে। আমিও মনে প্রথম দিকে তোমার একটা, তুমি আমাকে একটা ব্লগ করে দিয়েছিলে, তা সেই থেকে আমার একটা 95 একটা ডাইনিং টেবিল বিক্রি হয়েছিল। প্রথম, হ্যাঁ, তুমি তখন একটা কিছু সামথিং কিনেছিলাম মনে হচ্ছে, বেডরুম বা কিছু। আমি কিছু কিনিনি, আমি জাস্ট দেখতে গেছিলাম। তুমি একটা 2020 সালে। 2020 সালে। তো যাই হোক, ওই সময়টা আমার এতটা, তো তোমার ব্লগটা থেকে সোনারপুর থেকে একজন এসেছিলেন, একটা বাবার ছেলে, একটা 6 সিটার ডাইনিং টেবিল নিয়েছিল মার্বেলের 95,000 টাকাতে। বাহ, এখনো মনে আছে। মানে সেইটা থেকে আইডিয়া শুরু হলো নাকি? সেটা থেকে হয়তো আইডিয়া শুরু হলো। তারপরে ফুড ব্লগাররা এলো আমাকে, আমার দোকানে আজকে দেখো যে কোনো গাড়ির দোকানে ফুড ব্লগিংরা যাচ্ছে। তোমার এখানে এসে ফুড ব্লগাররা কি করতো, মানে তারা এই আমি প্রমোশন করতাম 49,990 টাকা, দার্জিলিংয়ে ডেলিভারি ফ্রি, মিক্সার গ্রাইন্ডার ফ্রি, ইন্ডাকশন ওভেন ফ্রি, মাইক্রো ওভেন ফ্রি, সব। মানে ফুড ব্লগিং ছেড়ে তারা এইসব করতে শুরু করলো। হ্যাঁ, তাদেরকে ছোট কোন চিনে জানে তারা। আমি বলছি না, মানে ফুড ব্লগিংটা ছেড়ে তারা এটা করলো না, ফুড ব্লগিং ছাড়েনি, তারা ফুড ব্লগিং করতো, আমাকে করতো না। তোমার এখানে এসে ফুড ব্লগিং করলো না? না, আমার এখানে এসে ফার্নিচারের ব্লগ। তার মানে তখন তোমার মধ্যে ওই যে ধরো নন্দিনী থেকে শুরু করে বাকি যে চলছিল ফুড ব্লগিং, সেগুলো তোমাকে ইন্সপায়ার করেছিল। হ্যাঁ, আজকে প্রতিটা দোকান, ফার্নিচারের দোকান কিন্তু ফুড ব্লগারদের ডেকে করায় প্রমোশন। কিন্তু ধরো তুমি এখন ফুড ব্লগিং আর আটকে নেই বা ফুড ব্লগারে আটকে নেই, তুমি এখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে শ্রাবন্তী, আমি দেখতে পাচ্ছি প্রায় সবাই তোমার প্রমোশন। আমার চীনাপাক শোরুম ওপেনিং করেছে নুসরাত জাহান, দুর্গাপুরে করেছে ইথিকা পল, দেবলীনা দত্ত, দর্শনা বণিক, সীতমা ভট্টাচার্য, তারপরে কাঁচরাপাড়ায় করেছে শ্রাবন্তী দি, আরও রাজনন্দিনী ছিল। তারপরে আমার শ্রীরামপুরে করলেন মিমি চক্রবর্তী, রায়গঞ্জে করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী দি আর সোহিনী গুহরায়। এখন তো মানে আমার শোরুমে ভিজিট করে যিশুদা আছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এদেরকে তো প্রচুর পয়সা দিতে হয়। না, দেখো আমি একটা কোনো বেড়ে যায় নাকি? না, ওরমভাবে না। ধরো কোনো মানে সিনেমার সঙ্গে আমি টাই আপ করি, যে ওই সিনেমাতে আমি কিছু টিকিট নিলাম বা ওনারা আমার শোরুমে আসলেন, তার কাছ থেকে। মানে তুমি কি মনে করো এই যে জিনিসটা মানুষ এইগুলোকে ভীষণ দেখে যে কারা প্রমোট করছে? দেখো, যদি বুম্বাদা, সামুদ্রিদা আমার প্রোডাক্ট ব্যবহার করছে বা আমার প্রোডাক্ট এসে দেখছে বা আমার প্রোডাক্ট রেকমেন্ড করছে, দেখো আজকের দিনে তো টলিউডে বুম্বাদা একটা ফ্যাক্টর। আজকে থেকে উনি নেই মার্কেটে, এই ইন্ডাস্ট্রিতে। তো উনি যখন কোনো প্রোডাক্ট রেকমেন্ড করবে, উনি যখন কোনো কোম্পানি থেকে রেকমেন্ড করবে, তার তো একটা মায়নে রাখবে। মার্কেটিংটা দরকার। আমি এটুকুনি মনে করি, মানে 6-7টা পি খুব দরকার। পি হচ্ছে প্লেস, কোথায় তোমার শোরুম হবে, পজিশন। পিতে হচ্ছে প্রাইসিং, ঠিক আছে কিনা। পিতে হচ্ছে প্রোডাক্ট, ঠিক আছে কিনা। পিতে হচ্ছে প্রমোশন, ঠিক আছে কিনা। আর এটা হচ্ছে পিতে আছে পিপল, যারা আমার অর্গানাইজেশনটা চালাচ্ছে। আচ্ছা, এই 6-7টা পি যদি ঠিক থাকে না, তা তোমাকে আটকাতে পারবে না। আচ্ছা, প্রোডাক্টটা মেইন জিনিস। না দাদা, প্রোডাক্ট বলে না দাদা, প্রোডাক্টের সাথে আজকে তোমার এই প্রোডাক্টটা তুমি তো নিয়ে এসছো, এই প্রোডাক্টটা খুবই ভালো কোয়ালিটি আছে, কিন্তু আমি তোমার থেকে এমন যদি একটা প্রাইস চাই, তুমি কি হবে? সেটা তো হবে না। হ্যাঁ, তারপর যদি এমন কিছু পিপল বলছি আমি, যদি কিছু এমন মানুষ তোমাকে দেখায় যে তোমার ঠিকমতো ডিল করলো না, তাহলে কি তোমার প্রোডাক্টটা নিতে পছন্দ করতে? এই যদি প্রোডাক্টটা যদি এমন একটা জায়গায়, মানে প্লেসটা যদি, শোরুমটা যদি এমন একটা জায়গা হয় নদীর ওপারে, তুমি কি যেতে? সব কটা পিয়ের সমান ইম্পর্টেন্ট। কিন্তু আমার বাদ বাকি যে শোরুমসগুলো রয়েছে সেখানেও কি সেম ফিডব্যাক? একদম আমাদের কোনো মানে কে বলে বলে একে দেখ, তো ও বলে ওকে দেখ, মানে আমাদের 8টা শোরুমে নিজেদের মধ্যে কম্পিটিশন করে শেষ, মানে কাকে হারাবে। ফ্র্যাঞ্চাইজি নাকি ডাইরেক্ট শোরুম? না, নিজেদের শোরুম, সব নিজেদের শোরুম। মানে তুমি সব। আমি কিন্তু ফাউন্ডার, আমি কিন্তু ওনার নই। আমার মানে আছে, মানে মালিক অন্য, মানে মালিক বলতে ওয়াইফ আছে, আচ্ছা, কাজিন আছে। আচ্ছা, মানে জয়েন্ট ভেঞ্চার। আমি কিন্তু না, আমি তোমার নামে নেই। আমার নামে নেই, কিন্তু সবাই বলে ব্যবসার ফেস আমি। হ্যাঁ, তুমি তো মেন, তুমি তো অবশ্যই। এবার সেটা অ্যাকচুয়ালি কেন বলে, এটাও বলে দিই যে আমার নামে কেন ব্যবসাটা নেই, আমার ওয়াইফের নামে কেন ব্যবসা। বিশেষ করে ওই সময় তো দেনায় জর্জরিত হয়েছিলাম, সিভিলটা তখন ওই সময় খারাপ হয়েছিল। তখন আমি তো কোনো লোন টোন পাবো বলে আসলে নেই। আজকে আমার সিভিল আবার দেখো 800। লাখের ব্যাপারও আছে নাকি? লাখের ব্যাপার আছে, আর নারী শক্তির একটা তো আলাদা আছে। আমি মনে করি প্রথমত এটা আসছি, তোমার বাড়িতে কে কে আছে? বাবা, মা, ভাই, আমার ছেলে, আমার একটা ডগি আছে, আমার ওয়াইফ আছে। তো লাইফটা কি এখন খুব সুন্দর কাটছে? লকডাউনের সেই সময় সুন্দর কাটছে। তোমাকে বলি তাহলে একটা ঘটনা। সকালবেলা আজকে বাজারে গিয়ে
ভেটকি মাছ কিনেছি, লোটে মাছ কিনেছি। আচ্ছা, আমার খুব ভালোবাসি লোটে মাছ খেতে, বুঝলে তো, শুটকি মাছ লোটে মাছ আমি খেতে খুব ভালোবাসি। তো লোটে মাছটা দিয়ে আর মাকে বলেছিলাম ধনেপাতার ডাল করো, তা খাচ্ছি, খেয়ে দিয়ে ভেটকি মাছটা দিয়ে খাচ্ছি। আর আমি লোটে মাছটা তোমার করতে বললাম, তুমি করলে না, বলছে তুই প্রথমে ওটা খেয়েছিস। আমি অ্যাকচুয়ালি ফোন করতে করতে কী খেয়েছি আমার খেয়াল নেই। মানে এতটাই ব্যস্ততা আছে। হ্যাঁ, আমি এই জন্য বলি কোথাও ঘুরতেও যেতে পারি না, ভয় হয় যদি ঘুরতে 5 দিনের দিকে অসুবিধা হয়ে যায়। এখন একটা এমন আমাদের খরচা সাপেক্ষর মধ্যে দিয়ে আমরা আছি, আমার যদি একদিনের সেলটা ড্রপ হয়ে যায় আমাদের ডিসব্যালেন্স হয়ে যাবে। আমাদের এত টাকার ইনভেস্টমেন্ট আছে, এত টাকার প্রমোশন আছে, আমাদের যে প্রমোশন খরচা আছে কেউ ভাবতে পারবে না, কোনো শোরুমের এরকম সেল নেই। কিন্তু আমাদের প্রমোশনটাই তো আমাদের সেলকে বাড়িয়েছে না? প্রমোশন সেলকে বাড়িয়েছে, আমাদের প্রোডাক্টের কোয়ালিটি সেলকে বাড়িয়েছে। যেমন ধরো আমি একটা ছোট্ট কথা বলি, যখন আমি প্রথম তোমার ওখানে গেলাম, অনেক হয়তো রিল থেকে ভাবতে পারেন যে ওটা নাটক, ধরে নাও আমরা দুজনেই খুব বাজে অভিনেতা, সেটা অন্য কথা, কিন্তু স্টিল এই সোফাটা তো আমার ডিসপ্লে আছে, এই সোফাটা 12 ডিসপ্লে আছে। হ্যাঁ, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা কিন্তু যেটা মানুষকে দেখিয়েছিলাম মানে রিলের মাধ্যমে, সেটা সত্যি ঘটনা, সেখানে কোনো ধরনের জল নেই। আমি এটা বলি যে আমি প্রথম যখন তোমার কথা শুনলাম বা লাক্সারি লিভিং এর কথা শুনলাম, তখন আমি সম্রাট, আমি তো সেই সম্রাটকে চিনি, কিন্তু আমাকে যে বললেন, তিনি বললেন যে সম্রাট কিন্তু অনেক বড় হয়ে গেছে, ওর শোরুমে কিন্তু এখন প্রসেনজিৎ থেকে শুরু করে এরা সব বুড়ো হয়ে গেছে। বলো না, বুড়ো হয়ে গেছে মানে বড় ইন দ্য সেন্স সে অনেক নাম করেছে, তার ব্যবসা অনেক বড় হয়েছে, এরকম কোনো ব্যাপার নেই দাদা। তার মানে দেখো প্রমোশনটা কিভাবে হচ্ছে, যে তুমি অনেকগুলো শোরুম খুলে ফেলেছো এবং তোমার শোরুমে বড় বড় সেলিব্রিটিরা আসছে, এটা কি মানুষের কাছে একটা আলাদা জায়গা তৈরি করে যে এখান থেকে প্রোডাক্ট যদি নিই তাহলে সেই প্রোডাক্টটার গ্রহণযোগ্যতা বেশি হবে। মানুষ কি এটা মনে করছে যে বড় বড় সেলিব্রিটিরা শুধু না, সম্রাটের প্রোডাক্টটাও ভালো, মানে লাক্সারি লিভিং এর প্রোডাক্টটাও ভালো, এই সমস্ত কিছু। তোমাকে আমি আমন্ত্রণ জানাই, আমার সামনে অনেক ফুটবল টুর্নামেন্ট, তুমি আমাদের একদিন যদি আমার সঙ্গে কোনোদিন ফুটবল মাঠে চলো, এটা আমি আসবো ফুটবলের ব্যাপারটা, তুমি আমাকে দেখবে যে আমার সঙ্গে শুধু কতজন সেলফি নেয়। এটা কি কারণে? আমাকে ভালোবাসে দাদা মানুষ, নাকি সাফল্যটাকে চেরিশ করে? না না, ভালোবাসে মানুষ। আর আমি যেভাবে মানুষের পাশে দাঁড়াই, ব্যবহার, আমি যদি মনে করি যে পুরো টাকাটা নিয়ে চলে যাবো, আমি ইনকাম করে ঘরে চলে যাবো, আমি এই ভালোবাসাটা পেতাম না। আমি কিন্তু যতটা পারি মানুষের মধ্যে ফেরত দেওয়ার চেষ্টা করি। এটা কি একেবারে মাটি থেকে উঠেছো বলে এটা মনে হয়? হ্যাঁ দাদা, আমি তো ছোটোবেলা থেকে দেখে এসেছি যে মানুষ যদি যে বিলিয়ে খায় না, তার কোনো দিন অভাব হয় না খাওয়ার, এটা আমি মনে করি। তোমার কি পা এখনো মাটিতে আছে মনে করো? চিরজীবন থাকবে, যেদিনকে আমার মাটিতে পা থাকবে না সেদিনকে আমি শেষ হয়ে যাবো। এই শিক্ষাটা কোথা থেকে পেলে? শিক্ষাটা এই যে বললাম, এপিজে স্যার, আব্দুল কালামের স্যার আমি বই পড়ি, আমার ভালো লাগে। আমি স্বামী বিবেকানন্দ, আমি রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছি, ওনার বই পড়ি। আচ্ছা, কোন মিশনে পড়তে? আমি সরিষা রামকৃষ্ণ মিশন, সরিষাতে। আচ্ছা, হ্যাঁ, আমার বন্ধুরা খুব খুশি হবে, ওরা আমাকে বলে গর্ব করে আমাকে নিয়ে। দেখো আমার চোখ থেকে একটু হালকা জল পড়লো, আমাকে নিয়ে আমার বন্ধুরা গর্ব করে, আমার আত্মীয়রা গর্ব করে। তুমি ইমোশনাল? আমি প্রচণ্ড ইমোশনাল। আমি, আমার বসও জানে, আমি একটা বলছি তো এই কথাটার সঙ্গে এই কথাটা কী মানে, আমি বলতাম আমি প্রফেশনাল নই, আমি ইমোশনাল। রাতে 11-12 অবধি কাজ করতাম। আচ্ছা, এরকম করে ব্যাগে করে করে টাকা দিয়ে আসতাম স্যারকে। আচ্ছা আচ্ছা, ফুটবল এবারে আসি। তোমার প্রচুর ফুটবল নিয়ে অনেক দিন ধরেই তোমার একটা প্যাশন ছিল, এখন তোমার ফুটবল একাডেমি রয়েছে এবং তোমার নিজস্ব ক্লাব রয়েছে। এই প্যাশনটা কি মানে নিজের যে ফুটবল প্রেমের প্যাশনটাকেই কি এগুলোর মধ্যে ইনভলভ করলো? ছোটোবেলা থেকে ফুটবল আমার প্রথম প্রেম। আমার বাড়ির লোককে যতটা ভালোবাসি আমি ফুটবলকে ততটাই ভালোবাসি। আমার 4টে ফুটবল কোচিং ক্যাম্প আছে, একাডেমি ঠিক নেই। ক্যাম্পগুলো কেমন? ক্যাম্পগুলো এই গড়িয়াতে একটা আছে, তিউরিয়ার দিকে একটা আছে, বালিয়ার দিকে একটা আছে, সোনারপুরের দিকে মানে একটা। একাডেমি আর ক্যাম্পের এখানে ফারাকটা কি? একাডেমিটা হচ্ছে আমি একটা করবো দাদা, যদি ভগবান আমার দিকে যেভাবে রেখেছে সেভাবে যদি হয়, আমি আর 6 মাস 1 বছরের মধ্যেই করবো। একাডেমিটা হচ্ছে প্রত্যন্ত জায়গা থেকে, এলাকা থেকে সে প্লেয়ার তুলে আনতে হবে। কোনো এদেরকে আমি রেসিডেন্সিয়াল একাডেমি করব, কোনো ভালো ইংলিশ মিডিয়াম স্কুলের সঙ্গে টাই আপ করবো, একটা স্কুল বাসে করে তাদেরকে দিয়ে যাবে, আবার নিয়ে যাবে, সকালবেলা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে এসে কোচিংয়ের মাধ্যমে পড়াশোনা করাবো, তারপর স্নান করে খেয়ে দিয়ে তারা স্কুলে যাবে, স্কুল থেকে এসে আবার বিকেলে ফুটবল প্র্যাকটিস, তারপর সন্ধ্যাবেলা পড়াশোনা করবে, পড়াশোনা করে রাত্রি 10টার মধ্যে লাইট অফ করে ঘুম পাড়িয়ে দেবো। আর এখন কি হচ্ছে তাহলে? মানে এখন হচ্ছে সব যার মতো আসে প্র্যাকটিস করে বাড়ি চলে যায়, তাদেরকে আমি যত সব ধরো ফুটবল কিটস দিই। এরা কি পয়সা দেয় না? হ্যাঁ, কিছু কিছু জায়গায় পয়সা দেয়, কিছু সে কোচিং মায়নাগুলো চালাতে হয়, সেটা কিন্তু আমি নিই না। যারা সংগঠক তারা নেয়, আমি শুধু হেল্প করি, জার্সি প্যান্ট দেওয়া, ফুটবল কিটস দেওয়া, টিফিন খরচা, এইগুলো আমি দিই। কিন্তু আমি তার থেকে তোমার কোম্পানির নামে এই ক্যাম্পগুলো? কোম্পানির নামে নেই দাদা, আমি শুধু জার্সি প্যান্টগুলো, আমাদের নাম জার্সি নামগুলো, ক্যাম্পগুলো তুমি স্পন্সর? 4টে ক্যাম্প চালাই,
আর একটা তোমার ডাইনামিক ক্লাবের সঙ্গে 4th ডিভিশন আছে, টিমটা খুব ভালো জায়গা আছে ক্যালকাটা প্রিমিয়ার লিগে, সরি কলকাতা লিগে। আর 2nd ডিভিশনে দুটো টিম আছে, ওয়াইএমএস সোনারপুর আর কাশীপুর সরস্বতী। আর তোমার প্রিমিয়ার ডিভিশন আছে লাক্সারি লিভিং খিদিরপুর। অলরেডি কিন্তু মনমান ইস্টবেঙ্গলের পরেই আমরা 3 নম্বরে রয়েছি এখন অবধি এবছরে। আর ডিস্ট্রিক্টে একটা টিম আছে আমার বাণী মন্দির, আমরা চ্যাম্পিয়নশিপ ফাইট করছি 5 ম্যাচে 13 পয়েন্ট, 4টে জয় 1টা ড্র। তার মানে এই পুরো টিমগুলো স্পন্সরশিপ তোমার? পুরো। তো সেটাও তো অনেক বড় কস্টিং। কস্টিং পুরো বলবো না, খিদিরপুরটা মোটামুটি পুরোটাই বলতে পারো, লাক্সারি লিভিং খিদিরপুর। আর বাকিগুলো ধরো না 50% করে আছে। আর বাণী মন্দির যেটা আছে পুরোটাই আমার আছে 100%। তোমার অফিসে দেখেছি প্রচুর প্রাইজ এবং প্রচুর ট্রফি, প্রাইজ মানিগুলো রাখা আছে, এগুলো কি প্যাশন? মানে মনে হয় কি ভালো লাগে যখন টিম জেতে? দেখো তুমি এত সুন্দর করে ঘর সাজাতে ভালোবাসো, কেউ ঘরে অন্যরকম জিনিস রাখতে ভালোবাসে, আমি মনে করি আমার ঘরে যেন শুধু ট্রফি 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 থাকুক। আচ্ছা। আর এই যে তুমি বলছো না যে মানুষ বিশ্বাস করে ভরসা করে, আজকে লাক্সারি লিভিং নাকি ফার্নিচারে, আমি নাকি এর জন্য বলছি যে আমি বলবো না, লাক্সারি লিভিং নাকি ফার্নিচারে 1 নম্বর ব্র্যান্ড, এটা পূর্ব ভারতের মানুষ আর পশ্চিমবঙ্গের মানুষ বলে, তাদের কাজ তো তারা বলে দিচ্ছে। কিন্তু 1 নম্বর জায়গাটা টিকে থাকাটা কতটা কঠিন আমি জানি, হারে হারে টের পাই। যেমন আমি ওপেন ক্যামেরা একমাত্র আমি বলি, আর কাউকে তুমি কোনোদিন বলতে শোনোও নি, আর শুনবে কি না জানি না, হয়তো এখন পরবর্তীকালে আমায় কপি করবে, কারণ আমি আজ যেটা বলি কাল সেটা কপি হয়, এটা আমার খুব ভালো লাগে। আমি প্রোডাক্ট পাঠাতে গিয়ে ভুল করি, আমি এই ম্যাটটা এইটার জায়গায় ছোটোর জায়গায় বড় করি, সোফা পাঠাতে গিয়ে নোংরা করে ফেলি, আমি বড় খাটের জায়গায় ছোটো খাট ম্যাট্রেস পাঠিয়ে দিই, কাঁচ ভেঙে ফেলি, মার্বেলে ভেঙে ফেলি। এগুলো কি মানে অভিযোগ? ডেলিভারি করতে গিয়ে আমি বলছি এগুলো আমি করি। হ্যাঁ, কেন বলছি, আমার তো মানুষ কাজ করে, কোনো রোবট কাজ করে না। আচ্ছা। এই যে তোমার কাজ করতে গিয়ে যে ডেলিভারি যে ভুল হচ্ছে, ভুল তো আমি করি, কিন্তু আমি শুধরেও নিই, আমাকে সময় নিই, আমি 48 ঘন্টা বাদ করে আমি কাজটা করিয়ে দিই। আর একটা মারাত্মক অভিযোগ আমার নামে, আমি বলে দিচ্ছি অন ক্যামেরা, আমার কিন্তু সারা রাত ডেলিভারি হয়, 24 ঘন্টা ডেলিভারি হয়। ইভেন আমার বাড়িতেও 2টোর সময় ডেলিভারি, রাত্রি 2টা। তো আমি কিন্তু বিক্রি করার সময় বলে পেয়েছি যে আমার টিমকে বলা থাকে যে আমার কিন্তু কোনো টাইমিংয়ে ঠিক নেই। আমি প্রথমে বলে রাখি, নো এন্ট্রি হচ্ছে মানে তোমার হচ্ছে 12টা থেকে 5টা, মানে এন্ট্রি, সরি বড় গাড়ির এন্ট্রির টাইম হচ্ছে 12টা থেকে 5টা। হ্যাঁ, সেই সময়টা দিনের বেলাতে আমাকে কমপ্লেক্সগুলোকে কমপ্লিট করতে হয়, যেগুলো তোমার মানে যে হাই রেস বিল্ডিংগুলো আছে, ওখানে না বিকেল সন্ধ্যাবেলা কোনো গাড়ি ঢুকতে দেয় না, ওই টাইমে গাড়ি ঢুকতে হবে। আচ্ছা। ফলে আমি প্রথমে দুপুরবেলা ওগুলো করি। আর যে এই যে তোমার ধরো তোমার যে বাড়ি বা লোকের যে বাড়ি, এগুলো তো আমি সারা ডেলিভারি করতে পারি। আচ্ছা। এই জন্য আমরা ওই সময়টাকে বেছে নিই। আর আমাদের শিফটিং ডিউটি তো, মানে যে ধরো দিনের বেলা কাজ করছে, সে তো রাত্রেবেলা কাজ করতে হবে না, তাকে তো ঘুমোতে দিতে হবে। আর আমাদের নর্থ বেঙ্গলের গাড়িগুলো আমরা ছাড়িয়েছি ঠিক সন্ধ্যাবেলা, তাহলে পরের দিন সকালবেলা পৌঁছে। আমাদের মানে 2 মেদিনীপুরে পার ডে 2 থেকে 3টে গাড়ি যায়, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়খণ্ড মিলে পার ডে 3টে মতো গাড়ি যায়। আর এদিকে তোমার হচ্ছে নর্থ বেঙ্গলের দিকে পার ডে 4টে থেকে 5টা গাড়ি যাচ্ছে রায়গঞ্জ হওয়ার পরে। মানুষের যে ভালোবাসা পেয়েছি দাদা, এ মানুষ পয়সা দিয়ে কিনতে পারবে না কোনো। ভালোবাসাটা কেমন উদাহরণ? তুমি আমার শোরুমের কোনোদিন যদি তুমি যাই বা তুমি আমার সঙ্গে যদি যাও, দেখবে যে গেলে শুধু আমার সাথে সেলফি তুলছে না, মানে আমি কোনো সেলিব্রিটি। আচ্ছা। তোমার তো আমি দেখেছি তোমার বিজ্ঞাপন কলকাতার রাস্তায় যেমন রয়েছে, বড় নিউজ চ্যানেলের নিউজ ব্রেক মানে হেডলাইন্সেও যায়, এমনকি তোমার ফেসবুকে তো আমি রেগুলার বেসিস মেট্রো, লোকাল ট্রেন, এসি ট্রেন, ফেসবুক, বাস, রেডিও, টিভি, সবাই এখন বলে শুধু চাঁদে অ্যাড দেওয়া বাকি আছে। মানে এইটাকে আমি দেখেছি তুমি বেশ বড় হাতিয়ার করো, যে বিজ্ঞাপনটা একটা বড় সড়ো হতে হবে, কিন্তু তার কস্টিংও তো হিউজ হয়। দেখো, অনেকে বলে যে বিজ্ঞাপন দিয়ে কস্টিং বেড়ে যায়, তুমিও বলছো। আবার যদি বলে যে তোদের যদি এত ভালোই বিক্রি হয়, তাহলে তোমরা অ্যাডভার্টাইজমেন্ট কেন করছো? তোমার 2-একটা উদাহরণ দিই। ভারতের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে, তারা দেখবে টিফিন টাইমের সময় 1 ঘন্টা এক্সট্রা লেট করবে, বলবে 1/2 ঘন্টা দাঁড়ান, লিঙ্ক ফেল। তাদের কি অ্যাডভার্টাইজমেন্টের দরকার আছে? তারা পর্যন্ত অ্যাডভার্টাইজমেন্ট করে, পেপারে বলো, টিভিতে বলো, জামশেদপুরের মতো ISL এর ক্লাবকে বলো, দেখবে পিছনে লেখা আছে সেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের। তারা কাস্টমারকে, এত কাস্টমার তাদের পরিষেবা দিতে কষ্ট হয়, তারা পর্যন্ত অ্যাডভার্টাইজমেন্ট করছে। বড় বড় রঙের ব্র্যান্ড বলছি, দেখো বলিউডের স্টারদের দিয়ে অ্যাড করাচ্ছে, রয়্যাল কী সব বলে, রং টং করে তো, অ্যাড করে তো, আমি তো নাম নিতে পারছি না। মানে ব্র্যান্ড ভ্যালু তৈরি হয় তাদের। একদম। তুমি যদি দেখো মানে ছোট্ট উদাহরণ দিই, মানে ইন্টারাপ্ট করলাম, সরি, যে একটা বিখ্যাত কোম্পানির
পেস্ট আমরা রেগুলার দাঁত মাজার জন্য ব্যবহার করি, সেটা মোটামুটি বেশিরভাগ ধরে নাও 90% বাড়িতে ইউজ হয়, কম বেশি, তবুও তারা বিজ্ঞাপন করে। পেস্ট তো বলে না, সেই কোম্পানির নাম দিয়ে বলে একটু দিত, গাছে লাগিয়ে দিত, এক্স্যাক্টলি বলে না, বলো এক্স্যাক্টলি, হ্যাঁ একটু ওটা দিত, মানে কোম্পানির নাম ধরেই ডাকে, কিন্তু এক্স্যাক্টলি, হ্যাঁ কেউ বলে না পেস্ট। হ্যাঁ ঠিক, মানে সেটা ব্র্যান্ড হয়ে যাওয়ার পরও তারা বিজ্ঞাপন করে যাচ্ছে। বিজ্ঞাপন করেছে। আচ্ছা তোমাকে আমি যদি বলি, কলকাতার 2-3টে বড় বড় সোনার দোকানের ব্র্যান্ড, তাদের দেখো তো রাস্তায় কতগুলো হোর্ডিং আছে, আছে না? একটাও ভুল বলছি না দাদা, এগুলো সব সত্যি বলছি। তুমি দেখো, স্বচ্ছ বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংকেরও অ্যাড চলছে, স্বচ্ছ বড় রঙের দোকানেরও অ্যাড চলছে, রঙের কোম্পানি, স্বচ্ছ সোনার অ্যাড চলছে, কি নেই, কোথায় অ্যাড দেয় না। কিন্তু ধরো একটা ফার্নিচারের ব্যবসাতে এই ধরনের কনসেপ্ট তো আগেও ছিল, কিন্তু তোমার মনে হয় যে লাক্সারি লিভিং কি সব কিছুকে ব্রেক করে দিয়েছে? এটা আমার মানে গ্রাহকরা বলে। আচ্ছা। আর কিছু কিছু জায়গায় তো কম্পিটিটারদের সঙ্গে আমার কিছু প্রবলেম হয়েছিল। দেখো আমি এটাকে নিয়ে খুব মানে মানে মনে নিচ্ছি। যখন আমি 2020 সালে যখন বারুইপুরে আমি প্রথম শোরুম করলাম, আশেপাশে অনেক শোরুম ছিল, তারাও কিন্তু একটা ইনসিকিউরিটি ফিল করতো যে এই এলেও একটা নতুন দোকান কী হবে, আমাদের ব্যবসাটা প্রবলেম হবে। কিন্তু দেখো তাদেরও ব্যবসা যেমন চলছে, আমারও ব্যবসা চলছে। এই 4 আঙ্গুলের যেটা লেখা থাকবে সেটাই হবে, আমি এটা মানি। আচ্ছা। আর এই গাছের যে পাতা নড়ে, বা তোমার সঙ্গে যে আজকে যেমন যে কথোপকথন চলছে বা পডকাস্ট, যেটাই তুমি বলো বা আলাপচারিতা, এটাও কিন্তু ঈশ্বরের চাওয়াতে হয়। তুমি ভগবানে বিশ্বাস করো? 200%। আমি ওনার ইশারায় আমি নিঃশ্বাস নিই, আমি এটা মনে করি। কোনো পার্টিকুলার কাউকে মানো? পার্টিকুলার বলতে দেখো, আমি একটা শক্তিকে মানি। সেটা তুমি হয়তো জগন্নাথজিকে বলতে পারো, আমি কালীকে বলতে পারি, আমার বন্ধু হয়তো কালী আল্লাহকে ডাকে, আরেক বন্ধু হয়তো আমার জিসাসকে ডাকে। কিন্তু আমি মনে করি পৃথিবীতে এমন একটা শক্তি আছে যেটা সব কিছু চালনা করছে। তো পূজার্চনার জন্য কি বাড়িতে আলাদা করে পয়সা খরচ হয়? হ্যাঁ হ্যাঁ, আমার বাড়িতে মন্দিরও হচ্ছে খুব শিগগিরই। মন্দির? হ্যাঁ, কাজ চালু হয়ে গেছে। আমার বাড়িতে কালী পুজো হয়। আচ্ছা। আমি নিজে ব্রাহ্মণ ঘরের সন্তান। ধুমধাম করে পুজো হয়? হ্যাঁ, ধুমধাম করে, প্রায় 500-600 লোক খায়। আমি নিজে দুর্গাপুজো যে ক্লাবগুলোতে সঙ্গে দুর্গাপুজো কালী পুজো জড়িত হই, প্রায় সেখানেও 2000-3000 করে লোক খাওয়াই। অষ্টমীর দিনকে আমি পাড়াতে এবার চালু করেছি যে সবাই তো অঞ্জলি দেয় উপোস করে, প্রত্যেকে তো প্রচুর পয়সা থাকতে পারে, কিন্তু পুজো মণ্ডপে লুচি, ছোলার ডাল আর বোঁদে খেতে হবে, উপোস আমার এখানে ভাঙতে হবে। আচ্ছা। সে হাইরেস বিল্ডিং যারা 30 তলায় থাকে তারাও খাচ্ছে, যে লোকের বাড়িতে কাজ করে সংসার চালাচ্ছে সেও খেয়েছে, একই সঙ্গে লাইনে দাঁড়িয়ে। তুমি একটু আগে বলছিলে তুমি তোমার প্রায় এখন 500 এমপ্লয়ি রয়েছে, তো ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলিয়ে, তো এদের জীবন কতটা সিকিওর তোমার হাতে? আসি, তারপর তার আগে যে জায়গাটা আমি যাচ্ছিলাম সেই জায়গাটা একটু ক্লোজ করে নিই, নাহলে পরে ভুলে যাবো। এই আমি আমি যখন নতুন যখন গেলাম, তখন তারাও ইনসিকিউরিটি ফিল করতো, কী হবে না হবে, লাক্সারি একটা ব্র্যান্ড হয়ে গেছে। তো এখন কিন্তু সব অ্যাডজাস্ট হয়ে গেছে। প্রথম সবার সঙ্গেই হয় এই প্রবলেমটা। আচ্ছা, তুমি তোমার রাইভালস যারা ছিল? হ্যাঁ হ্যাঁ, সবার সঙ্গেই হয় প্রবলেমটা। একজন তো আছে আমার এক একটা স্টোরকে এত প্রমোট করে দিচ্ছে, নেগেটিভ প্রচার করে করে, মানে আমার ওই স্টোরটা নাম্বার 1-এ থাকছে যবে থেকে খুলেছে। আচ্ছা। আর তুমি যেটা আমাকে প্রশ্নটা করলে, যে কি প্রশ্নটা করলে আরেকবার বলো? তোমার এমপ্লয়িজরা কতটা সিকিউর? তা বারুইপুরের একটা গ্রামে আমি গিয়েছিলাম ফুটবল টিম নিয়ে। তো আমি যখন গেলাম, অনেকে আমাকে বললেন যে এই তোমার ওখানে কিছু ছেলে বলে কাজে নাও না। আমি বললাম আমার তো ছোটো কোম্পানি, কেন কী হয়েছে? বলছে সন্ধ্যের পরে এখানে নেশাফান করে, অত্যাচার করে, ঝামেলা অশান্তি, দেখো না যদি কাজে নিতে পারো, এরকম। তারপরে আস্তে আস্তে করে ওইখান থেকে এক জায়গা আরেকটা জায়গা থেকে আরেক জায়গায় এরকম করে করে একটা রিহ্যাবিলিটেশন সেন্টারের সঙ্গে যোগাযোগ করে প্রায় ধরে নাও 30-35 জন এমন আছে যারা পুরো নেশায় আচ্ছন্ন থাকতো। আজকে তাদের ছেলে ডিপিএস স্কুলে পড়ে, 4 চাকা গাড়ি করে তার ছেলে ইংলিশ মিডিয়াম স্কুলে যায় এবং 70,000 টাকা স্যালারি। আচ্ছা। এর থেকে বোঝাতে পারি যে কতটা সিকিউর তারা। একজন তো ফ্ল্যাট কিনেছে, 4 চাকা গাড়ি কিনেছে, 2 চাকা গাড়ি তো প্রায় অনেকেরই হয়ে গেছে। তোমার স্টাফরা? স্টাফ না, আমার লাক্সারি লিভিং বৃহত্তর ফ্যামিলি। আচ্ছা, তুমি তাদেরকে ফ্যামিলি বলতে ভালো? একদম। ওরা, আমি এটা ক্যামেরার সামনে বলছি না, তুমি আমার যে কোনো জায়গায় গিয়ে যে কোনো কোম্পানির যে কোনো কাউকে জিজ্ঞেস করো। কিন্তু ধরো বলতে নেই, বা স্টিল ধরো আবার লকডাউনের মতন কোনো পরিস্থিতি যদি তৈরি হয়, আমি যে কোম্পানি ব্যাকবোন করে নিয়েছি আর কারো অসুবিধা হবে না, তখন তাদের চাকরি যাবে না তো? একদম না। আমার যে কোম্পানি ব্যাকবোন করেছি, আর আগামী বছর তো একটা লাক্সারি লিভিং আর একটা অন্য কিছু নিয়ে আসতে চলেছে, ধামাকা নিয়ে, ওখানে 100 লোকের চাকরি হবে। আচ্ছা, মানে বড় কিছু প্ল্যান করছো? হ্যাঁ। তুমি এর বাইরে কোনো অন্য ধরনের কিছু চিন্তা ভাবনা করেছো? হ্যাঁ, সেটাই আগামী বছর বলবো। সেটা পরে আগামী পুজোর আগেই বলে দেবো, যখন তোমার কাছে প্রথম এসে বলবো।
আচ্ছা আচ্ছা, সেটা পরে রিভিউ, মানে সেখানে আরো মানুষ জুড়তে পারবে আরও 100 জন লোকের কাজ হবে, কর্মসংস্থান এবং দেবে। সাধারণ মানুষেরও জোড়ার জায়গা থাকবে। একদম একদম একদম। সেখানে শুধুমাত্র জিনিসপত্র কেনা না, না না কেনা না, আরো অনেক কিছু থাকতে পারে, সেটা একটা বড় জিনিস। আচ্ছা, একটা জিনিস ধরো, যারা আজকে তোমার এই ভিডিওটা দেখছে, যে আজকে আই এম বসে এই ভিডিওটা এই কারণেই যাচ্ছে, কারণ আমরা একটা সাকসেসের কাহিনী শুনছি যে একটা মানুষ সাফল্য পেতে পারে চাইলে। তোমার বয়স এখন কত? 44। তার মানে ধরো তুমি এটা জাস্ট খুব 40-এর কাছাকাছি শুরু করেছিলে। হ্যাঁ, 39 বছর। 39 বছর বয়সে, সেখান থেকে আজকে 5 বছর এই জায়গাটা তোমরা এসছে, 5-6 বছর। কিন্তু তার মানে এই বয়সে এসেও মানুষ সাফল্য পেতে পারে, তাহলে একজন ব্যক্তি হিসেবে তার কি কি প্রয়োজন হয়? অনেকে তো আমার লেখে, ফেসবুকে লেখে বাঙালি ব্যবসা করতে পারে, বাঙালি ব্যবসা করতে জানে। কিন্তু ব্যবসা করতে জানি, এটা তো আর আমি তো শিক্ষা নেই, কত বড় বড় বাঙালি ব্যবসায়ী আছে বলো, তার থেকে শিখি, তাদের বই পড়ি, আমি ফেসবুক দেখি, ইউটিউব চ্যানেল দেখি, প্রত্যেকের থেকে শেখার আছে, শেখার কোনো শেষ নেই। তোমার মনে হয় যে ব্যবসার ক্ষেত্রে, মানে তোমার স্পেসিফিক ব্যবসা না, একজন মানুষের মানসিকতার কোন জায়গাটা দরকার যেখান থেকে ভেঙে পড়ে আবার উঠে দাঁড়াতে পারে? আমি যেদিনকে বাড়িটা মর্টগেজ দিয়েছিলাম সেকেন্ড লকডাউনে, সেদিনকে বাবা যখন আমার হাতে দলিলটা দিয়েছিল, বলেছিল তুই ঠিক ঘুরে দাঁড়াবি, চিন্তা নেই। সেদিনকে আমাকে বাবা যখন বলা পরে, তারপরে আমি গেলাম, যাওয়ার পরে যখন সমস্ত কিছু হলো, তখন আমি একটা কথায় শোয়ার সময় ভাবছিলাম, আমার কিন্তু পিছনে যাওয়ার জায়গা নেই, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আমাকে যা করতে হবে সামনে প্রেস করতে হবে। ওটাই আমার জীবনের টার্নিং পয়েন্ট। আমি জানি যে এরপর আমার কিছু করার ছিল না, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, শেষ সুযোগ, এরপর আমার কাছে আর কোনো সুযোগ নেই। এইভাবে যদি কোনো ব্যবসা করা যায়, বা চাকরির ক্ষেত্র, বা প্র্যাকটিসের ক্ষেত্রে, অনুশীলনের ক্ষেত্রে, সে ফুটবল হোক, ক্রিকেট হোক, দাবা হোক, টেনিস হোক, যেটা আমার শেষ সুযোগ, আমার আর কিছু নেই। আর ডেডিকেশন ঠিক রাখতে হবে, আর কমিটমেন্ট ঠিক রাখতে হবে। আমি রাতে 2টোর সময় জেগে কাজ করি, রাতে 5টার সময় ঘুম ভেঙে যায়, কী হচ্ছে একবার ডেলিভারি সেকশনে দেখি। তুমি একটা কথা কিছুক্ষণ আগে বলছিলে যে তুমি কোথাও বেড়াতে যেতে পারো না, কিন্তু সেটা তো তোমার সাথে সাথে তোমার ফ্যামিলিও স্যাক্রিফাইস করছে, তোমার স্ত্রী, তোমার সন্তান, তাদেরও তো এই জায়গাগুলো দরকার। সেক্ষেত্রে কখনো কিছু ভেবেছো? মানে ওয়াইফ বলো, বাবা মা বলো, ছেলে বলো, ওরাও জানে যে আমি কতটা পরিমাণ, আমার উপর কতগুলো ফ্যামিলি ডিপেন্ডেবল রয়েছে। আমার সঙ্গেই তারা খেলার মাঠে যায়, আমার সঙ্গেই তারা ব্যবসার জায়গায় যায়, আমার সঙ্গে সঙ্গে ঘোরে সারাদিন। কী আছে দেখো, যদি এটুকুনি মনে করি, যদি আনন্দ করে গড়িয়ার মোড়ে ফুচকা খেতে পারি, আর বিদেশে গিয়ে মানে মনে টেনশন নিয়ে যদি আমি ভালো ভালো রেস্টুরেন্টে খাই, তার থেকে গড়িয়ার মোড়ে ফুচকাটা শান্তি মনে খাওয়াটা অনেক আনন্দের ব্যাপার। তুমি কি এটা বিশ্বাস করো যে একটা বড় কিছু অ্যাচিভ করার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়? 200% দাদা, কোনো কিছু পেতে গেলে অনেক কিছু হারাতে হয়। আমরা কি বেশিরভাগ মানুষরা বুঝতে পারি না? অনেকে বলি যে আমরা অনেক পোটেনশিয়াল ছিল, অনেক চেষ্টা করেছিল, কিন্তু এটা কি তোমার মনে হয় যে এই চেষ্টাটা ঠিক কত দূর পর্যন্ত করলে তারপর সাফল্য আসে, এটা অনেকেই বোঝে না? শিব খেলার বিখ্যাত কথা, মানুষ চেষ্টাকে দাম দেয় না, রেজাল্টকে দাম দেয়। সেটা তো ঠিক কথা, কিন্তু হ্যাঁ, ধরো চেষ্টার সঙ্গে কিন্তু মানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, মানে তুমি কোন লাইনে করছো। আমি যদি চেষ্টা করে যাচ্ছি, আমি ধরো চেষ্টা করি যে ক্রিকেটার হবো, সেটা আমার দ্বারা তো আমাকে বুঝতে হবে যে আমার দ্বারা ক্রিকেটার হওয়া হবে না। সচিন তেন্ডুলকর ক্রিকেট খেলার জন্যই জন্মগ্রহণ করেছেন, এটা সবাই জানে। মারাদোনা ফুটবল খেলার জন্যই জন্মগ্রহণ করেছে। আমাকে আমার লাইনটা বুঝতে হবে যে আমার দ্বারা কী সম্ভব। আমার বাবা মা আমার কাছে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর চেষ্টা করেছিল, কিন্তু আমি জানতাম তো আমার দ্বারা ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া হবে না। এটা কি করে বোঝা যাবে? মানে অনেকে তো বেশিরভাগ, আমি এই জন্যই বলি, প্রতিটা গার্জিয়ানের তার সন্তানের কোন দিকে ন্যাক সেদিকে পাঠানো উচিত। জবরদস্তি ড্রয়িং করানো, জবরদস্তি সাঁতার কাটানো, জবরদস্তি নাচ শেখ, গান শেখ, কেন দাদা? তুমি আজকে কোন দিক থেকে তুমি সাকসেস নয়? তোমাকে আজকে কে না চেনে? আই এম বোসকে কে না চেনে? কুণাল দাকে কে না চেনে? তুমি কি সবাই ওই মানে এক গতানুগতিক যেরকম সবাই করে তুমি কি তাই করে বেড়াচ্ছ? তুমি কি গান শিখছো, তবলা বাজাচ্ছ, গিটার বাজাচ্ছ? আমি কোনো প্রফেশনকে ছোটো করছি না, কিন্তু যার যেটা ভালো লাগে তাকে সেটা মন থেকে করতে দেওয়া উচিত। যদি কারো ফুটবল খেলতে ভালো না লাগে, জোর করে প্র্যাকটিসে পাঠানোর দরকার নেই দাদা। তার মানে বাবা মাকেও তার বুঝতে হবে তার ছেলে মেয়ের ন্যাকটা। একদম, পড়াশোনাটা মেনলি জবরদস্তি করাতে হবে বাচ্চা। এখন আমার ছেলে ভয়ের চলে রাতে মানে সকাল 11টার সময় আমার প্র্যাকটিস বাকি আছে, মিনিমাম গ্র্যাজুয়েট হতেই হবে। হ্যাঁ, পড়াশোনা তো করতেই হবে দাদা। তবে এইটুকুনি মানে আমি বলবো যে একটা 11-12 পরে না, একটা গতানুগতিক ওই কমার্স, আর্টস, সায়েন্স না হয়ে যদি আমাদের কর্মসংস্থানের ভিত্তিতে যদি আমাদের শিক্ষাগতটা মানে ভাবা যায়, আমি ঠিক হয়তো গুছিয়ে বলতে পারছি না, মানে সেইভাবে যদি কিছু করা যায় তাহলে সমাজের জন্য ভালো হবে। বুঝতে পেরেছি, মানে যারা যেটা জানে সেই ধরনের নেই, কেউ হাতের কাজ জানে, তাকে সেদিকে যাওয়া উচিত, মানে বুঝতে তুমি পেরেছি। আজকে দেখবে দাদা, আজকে ভালো এসি সারানোর লোক সহজে তুমি পাও না, প্লাম্বিং সারানোর লোক পাও না, কিন্তু আমাদের সময় দেখবে আইটিআইতে
কাজ শেখার কতটা একটা সুন্দর প্রচলন ছিল, এখন দেখো সেদিকে কেউ যেতে চাইছে না। হাতের কাজ শিখতে হবে। তারা সেটা সেই সময় যারা করেছিল তারা অনেকে এখন আজ বিরাট সাকসেসফুল, তাদের বড় বড় কোম্পানি, তাদের একটা 50 জন লোক কাজ করে দাদা। তো আমি এটাই বলবো দাদা যে জবরদস্তি কাউ কিছু করো না। যদি কারো আঁকতে যেতে ভালো না লাগে শিখিও না আঁকা। যদি কারো গান গাইতে না ভালো লাগে, নাচতে নাচতে না ভালো লাগে, তার জায়গায় যদি কেউ খেলতে চায় তাকে মন খুলে খেলতে দাও। কারো যদি যেটা যার ভালো লাগে মানে গার্জেনরা উচিত পড়াশোনা ছাড়া বাকি কিছু জোর করা উচিত না। জীবনে সাফল্য পেলে কেমন লাগে? কার না ভালো লাগে দাদা, সাফল্য পেতে কার না ভালো লাগে। কিন্তু ধরো আজকে তোমার মনে হয় যে আমার কাছে পয়সা আছে, আমি চাইলেই ওটা একটা জিনিস কিনে নিতে পারি, যেটা একসময় ছিল না, আজকে চাইলেই ওটা কিনে নিতে পারি। তো সেই জিনিসটা থেকে নিজের সন্তানকে কিভাবে শিক্ষা দাও? দাদা আমি চাইলে ইউরোপ ঘুরতে যেতে পারি না? হয়তো কোনোদিন যাবো। আমার কাছে তো কোম্পানির প্রচুর, যেখান থেকে আমি মেটেরিয়াল কিনি বা আমি তো সব কিছু নিজে বানাই না, কিছু ট্রেনিং করি, আমার অনেক স্কিম আছে। আমি সেই টাকা মনে করি ফার্নিচার কিনে নিই, সেই টাকায় যদি ফার্নিচার কিনি আরও 2 টাকা প্রফিট হবে, সেই টাকাতে আরও কিছু করতে পারবো, এগুলো ভাবি। তবে আজ না হয়তো কাল হয়তো ঘুরতে যাবো কতদিন। কিন্তু সন্তানকে কীভাবে শিক্ষা দাও সেটা? তারও তো মনে হতো যে আমার বাবার কাছে আজকে পুরো নাম আছে, বাবার একটা সম্মান আছে। আমার ছেলের লাইফস্টাইলটা তাহলে মানে সকাল থেকে বলি তাহলে কী করে সে, প্রতিটা বাচ্চা কী করে, ঘুম থেকে উঠে 7টা 7:30 উঠে সে পড়তে বসে, সে বাড়িতে হোক বা গিয়ে পড়তে যাওয়া হোক, আসবে, স্নান করবে, খাবে দাবে, স্কুল যাবে, স্কুল থেকে এসে আবার তাকে কোনো কোচিং সেন্টারে বা তার বাড়িতে এসে মাস্টাররা পড়ায়। এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়। আমার ছেলে সকাল 6টার সময় ঘুম থেকে ওঠে, কোচ আসে, তাকে নিয়ে যায়, তার প্র্যাকটিস শুরু হয়ে যায়, বা আমরা দিয়ে আসি, সে 10টা অবধি প্র্যাকটিস করে কি 9:30 অবধি প্র্যাকটিস করে। এলো কোনো রকমে আধ ঘন্টা ওর মা বকে হোক ভালোবেসে হোক একটুখানি পড়াশোনা করালো, করেই চলে গেল স্কুল। স্কুল থেকে এসে একটুখানি রেস্ট নিয়ে আবার প্র্যাকটিস শুরু হয়ে যায় 7টা 7:30 অবধি। তারপর 2 ঘন্টা ওর প্রাইভেট টিউশন আর যে দিদি আছে তার কাছে পড়াশোনা করে। ও সারাদিনে স্কুল যে গেল প্লাস কিন্তু পড়াশোনা করলো 2 থেকে 2.5 ঘন্টা সারাদিনে, কিন্তু ফুটবলটা খেললো 5 ঘন্টা, প্র্যাকটিসটা করলো। আমি খেলাধুলায় বেশি নজর দিই, কেন ওর খেলার প্রতি ন্যাক আছে। ফুটবলার হবে কি না হবে সেটা কিন্তু বড় কথা নয়, ভালো মানুষটা হোক। আর ও যে পরিমাণে এখন কষ্ট করে তুমি দেখলে তোমারই মানে মনে হবে যে এত কেন খাটাচ্ছি ছেলেটাকে। তাহলে তুমি যে বলছো না যে বাবার পয়সা আছে কি নেই, সেই প্রশ্নেই যাবো না, তোমারটা তোমাকে করে নিতে হবে। আমার বাবা কিন্তু আমাকে কিন্তু ব্যবসার সময় বাড়িটা দিয়েছিল আর মানুষ করে দিয়েছিল। এর থেকে আর বাবা মা কী করবে, পয়সা দেবে কেন? নিজের পয়সা নিজে করবো। আচ্ছা, যদি আমরা ধরো পুরো আজকের আলোচনাটাকে একটা সামারাইজ করি, ছোটোর মধ্যে জিস্টের মধ্যে আনি, যে আরও এখানে অনেকে রয়েছেন যারা দেখছেন যে একজন সাকসেসফুল ব্যবসায়ী সে কীভাবে বিজনেসে সাকসেস পেলো, তারাও হয়তো সেটা পেতে চাইছে। যদি সামারাইজ করো, একটা ছোট জায়গায় নিয়ে আসো, তাহলে ওভারঅল কী বলবে? যে আজকে ধরো আমি জানতে চাই যে আমি একটা সাকসেস চাই বিজনেসে, আমার এই জিনিসগুলো দরকার। তুমি কয়েকটা পিএর উদাহরণ দিয়েছো, বাট স্টিল যদি আমি খুব সংক্ষেপে বলতে চাই যে কি আমার অ্যাজ এ পোটেনশিয়াল দরকার এবং বিজনেসকে দাঁড় করানো। ডেডিকেশন ঠিক রাখতে হবে। ডেডিকেশন বলতে তুমি কি বোঝো? মানে কাজ ছাড়া কিছু বুঝি না, যতক্ষণ কাজ করবো কাজের মধ্যে থাকবো। মানে ওই কাজের সময় মোবাইল ঘাঁটবো, ফেসবুক দেখবো, কাজের সময় গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলবো, কাজের সময় বাবা মার সঙ্গে গল্প করবো, কাজের সময় বন্ধুদের সঙ্গে হি করবো, কাজের সময় বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে চলে যাবো, চলো দীঘা মন্দারমণি ঘুরে আসি। বন্ধ, দীঘা মন্দারমণি যাচ্ছে না, মাসে 1 দিন রাখি না, বাকি 28 দিন কাজ কম্প্রোমাইজ করা যাবে না। কম্প্রোমাইজ করা যাবে না। সাকসেস অদ্ভুত, খুব একটা অভিমানী টাইপ। শোনো, ভগবান কিন্তু দিয়েও দেখে নিয়েও দেখে। হ্যাঁ, তোমাকে আজকে দিচ্ছে, কালকে যখন এটা কি বিশ্বাস করো যে প্রত্যেকটা সাকসেসফুল মানুষের জীবনে তার জীবন সে যখন চালাচ্ছে ছোট ছোট বিষয়, সে সব ব্যাপারে খুব মানে তাকে খুব গোছানো একটা মানসিকতা থাকতে হবে। মানে ওই মানসিকতাটা সাফল্য এনে দেয় তার বৃহত্তর কাজের ক্ষেত্রেও। আমি তোমাকে বলি, আমাকে সাফল্য পেয়েছি কিনা সে তো আমার দর্শকরা বলবে, আর আমার ক্রেতা সাধারণ বলবে, পশ্চিমবঙ্গের মানুষ বলবে। আমি মনে করি পশ্চিমবঙ্গের মানুষকে উপরওয়ালা তার দূত হিসেবে আমার কাছে পাঠায়। এগুলো আমি কিছু কিছু জিনিস মানি। উপরওয়ালা যদি না ভালোবাসা বা সাহায্য বা আশীর্বাদ না করতাম এই জায়গায় আসতে পারতাম না। 6 বছরে 8টা শোরুম, আজকে আমার কাছে 12 কোটি টাকা স্টক আছে, কেউ ভাবতে পারবে না। একটা ডিস্ট্রিবিউটারের কাছে থাকে না, 12 থেকে 15 কোটি টাকা স্টক আমার কাছে আছে। আমি আজকে যার জোরে বলতে পারি আগামী 48 ঘন্টার মধ্যে ডেলিভারি দেবো। আজ বুক করুন, আজকে ডেলিভারি দেবো। আমার কাছে সেই স্টকটা আছে, সেই জায়গাটা এসেছি আমি। মাত্র 15 লাখ টাকা করে 16 লাখ টাকার পুঁজি নিয়ে ব্যবসা করতে নেবে, অলরেডি 15 লাখ টাকা দেনা করে বসে। 15 লাখ টাকা যেমন পুঁজি, 15 লাখ টাকা দেনা। মার্কেট থেকে তো মেটেরিয়ালটাও ধারে কিনেছিল। সেগুলো কদিনে শোধ করেছিল? সে কিছুদিন পরে শোধ হয়ে গেছিলো। আবার 21 সালে খুব যখন বিপদ হলো আবার মার্কেটে দেনা হয়ে গেছিলো, যখন আমি বাড়িটা বন্ধক দিলাম। তো উপরওয়ালা তার দূত হিসেবে মানুষকে পাঠিয়ে আমাকে আশীর্বাদ রিস্ক নিতে হবে।
রিস্ক তো দাদা ব্যবসা নিতেই হবে। যেমন তুমি চাকরি ছেড়েছো 2021-এ, আমি তুমি 20-তে ছেড়েছো, আমি 22-এ ছেড়েছি। আমারও কিন্তু সে সময় কিছু ছিল না যখন আমি শুরু করেছিলাম, কিন্তু আমার মনে হয় তোমার কোথায় তোমার হোর্ডিং ছিল না বলো তো, যেখানে যান তোমার হোর্ডিং। সেটা ঠিক আছে, সেটা কোম্পানির বেসিসে ছিল, কিন্তু একটা ব্যাপার আমার মনে হয় এই রিস্ক টেকিং আমাদের যে মানসিকতাটা, এটা খুব আমাদের ভেতর থেকে আসে, আমরা মানে ভেবেচিন্তে করি না। না না না, পাগলামি থাকতে হবে, ব্যবসা সফল হতে গেলে পাগলামি, যে কোনো সাফল্যের পিছনে একটা পাগলামি রয়েছে, একটা পাগলামি লাগবে দাদা। তুমি সেটাকে মানে ব্যবসায়িক টার্মস কি বলবে আমি জানি না, আমি জানি যে পাগল হতে হবে কাজের পিছনে। তুমি পাগলামির কথা বলছিলে, আমার হঠাৎ করে আমাদের এক সময়কার মোটিভেশনাল স্পিকার সন্দীপ মাহেশ্বরীর একটা কথা মনে পড়ছে, যে যখন দুনিয়া বলবে তুমি পাগল হয়ে গেছো, তখন তুমি একদম সঠিক রাস্তায় আছো, এটা বুঝতে হবে। আর কোনো কিছু মানে কোনো প্যাশনকে ফলো করার জন্য, সেখানে সাকসেস পাওয়ার জন্য একটু পাগলামি দরকার। মানে বাকিরা যেটা করছে না, আমি সেটা করছি, একদম এটা মানি এটা মানো। নাহলে কেউ রাতে 2টোর সময় খোঁজ নেবে না, 4টার সময় চলে যাবে না কী কাজ হচ্ছে। আমার এখনও মনে আছে, আমি যখন প্রথম হোর্ডিং নিয়েছিলাম, ঝড় হয়েছিল, রাতে 2টার সময় বেরিয়েছিলাম কোন হোর্ডিং ঠিক আছে দেখার জন্য। এই পাগলামোটা দরকার একদম। তাহলে মানে এক কথায় যদি আমি শেষ করি, যে যারা সাকসেস পাচ্ছে তাদের 5টা গুণ থাকতে হবে। মানে আমি ব্যবসার বলছি না, ব্যক্তি জীবনের 5টা গুণ থাকতে হবে। এটা দিয়ে আমরা শেষ করবো, কি 5টা গুণ থাকা খুব দরকার। দেখো, যেটাই করবে তার প্রতি এটা যেন কমিটমেন্ট থাকে। আচ্ছা, ডেডিকেশন। একদম ডেডিকেশন, মানে যদি বলো কমিটমেন্ট, যদি একটা কথা হয় তাহলে আলাদা, একটা কথা যদি আলাদা কথা আলাদা। কমিটমেন্ট বলতে এক্ষেত্রে কীভাবে বুঝবো? মানে যেটা নিজের প্রতি যেটা আমি কথাটা যেটা দিচ্ছি, যেন কাউকে যেন কথা দিচ্ছি সেটা রাখবো। আচ্ছা, সে গার্লফ্রেন্ডও হতে পারে, বাবা মা হতে পারে, আর কাস্টমারও হতে পারে। ওকে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে যেটা করবো একদম মন দিয়ে করবো, ডেডিকেশন যেন ঠিকঠাক থাকে। আচ্ছা, ডেডিকেশন এখানে 2 নম্বর। 3 নম্বর, আর তুমি পাগলামি তো থাকতেই হবে দাদা, এই পাগলামিটাকে, ম্যাডনেসটা তো থাকতেই হবে। কাজের প্রতি যে একটা কাজ পাগল, সেটাকে হতে হবে। দেখো, সেটা ফুটবল খেলা হতে পারে, আঁকা হতে পারে, ব্যবসা হতে পারে, চাকরি হতে পারে, মানে কোনো যেটা করবো মন দিয়ে করবো দাদা। আচ্ছা, 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট দাদা, যদি ব্যবসার দিক থেকে বলি বা চাকরির দিক থেকে বলি, আর ধরো ফ্যামিলির দিক থেকে বলি, যারা আমার সারাউন্ডিং আছে তাদেরকে ভালো রাখবো। নিজে যদি লোককে ভালো রাখি, তাহলে আমার খারাপের সময় কিন্তু লোক আমাকে ভালো রাখবে। আর ব্যবসা বাড়াতে গেলে মানে একটু মানে এক্সপ্যান্ড না করলে ব্যবসা বাড়ে না, মানে সমস্ত। হ্যাঁ, তোমাকে যদি তুমি 2 টাকার ডেলিভারি করতে চাও, তোমাকে 4 টাকা স্টক রাখতে হবে। এবং 10টা মানুষকে কাজ দিলে মানে ব্যবসা বাড়ে। একদম, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। যে বিলিয়ে খায়, যে দিয়ে খায়, তার কোনোদিন খাওয়ার হবে না, ব্যবসা বেশি দূর যাবে না। যে খায় চিনি, তাকে জোগায় চিন্তামণি। এ তো আমাদের বাংলা অনেক পুরনো প্রবাদ বাক্য। অনেক মানুষের ইনভলভমেন্ট দরকার একটা ব্যবসায় সাফল্য পাওয়ার জন্য। একদম। আর লাস্ট পয়েন্ট দাদা, ওইভাবে তো কোনোদিন মানে ভাবিনি যে কারোর সামনে বলবো। আচ্ছা, তবুও তবে এই ঈশ্বরের প্রতি মানে বিশ্বাস রাখতে হবে, মানুষের প্রতি বিশ্বাস রাখতে হবে। আর যদি আমি 1 পা পিছিয়ে যাই, তাই বলে কোনোদিন ভেঙে পড়লে চলবে না, আরও 2 পা এগোনোর মানসিকতা নিয়ে উঠতে হবে সকালবেলা ঘুম থেকে ওঠার সময়। থ্যাংক ইউ সো মাচ। প্রথমত তোমাকে এই কারণ তোমার সাথে অনেক দিন পর আলাপ হয়েছিল আমার, এবং তুমি যেভাবে রেসপন্স করেছো, তোমার আজকে সাকসেসফুল জীবনে অনেকেই ভাবতে পারে যে সম্রাট এখন ব্যস্ত মানুষ, পাত্তা দেবে না। আবার অনেকে হয়তো এটা বলতে পারে, কুণাল তুমি খুব পরিচিত মুখ, তাই তোমাকে পাত্তা দেয়, সবাইকে নাই দিতে পারে। মানে এটা সাধারণ। আমি তো খুব সৌভাগ্যবান যে তুমি আমাকে তোমার বাড়িতে ডেকে আমাকে এইভাবে আমার সোফায় বসিয়ে, দেখো আমার সোফায় বসিয়ে আমাকে নিয়ে তুমি একটা গল্প আড্ডা মারছো, সেটা কেউ আমার খুব সিম্পল কথা, আমি একটা জায়গা থেকে সোফা কিনবো বা এরকম কিছু একটা প্ল্যানিং করেছিলাম, সেখানে আমি তোমার পরিচিত, আমার মনে হলো একটা পরিচিত জায়গায় যাওয়া ভালো। এবং আমি তো চেষ্টা করি, রেকমেন্ড করি যে হ্যাঁ, যারা আমাদের পরিচিত, যারা কাজ করছে, ভালো ব্যবসা করছে এবং প্রপার জিনিসটা দেবে, তাদের সাথে যোগাযোগ করো। এবং আমি এটাও অনেকে বলছি যে গেলে বারুইপুরের শোরুমে যাও, কারণ ওখানে অনেক বেশি না, এখন আমাদের সব শোরুমে কালেকশন বেড়ে গেছে। প্রতিটা স্টোর আমরা এখন 10-12 হাজারের নিচে করছি না। আচ্ছা, তার কারণ হচ্ছে মানুষের মনে একটা প্রত্যাশা হয়েছে যে লাক্সারি লিভিং মানে 40খানা বেডরুম সেট, লাক্সারি লিভিং মানে 30খানা সোফা সেট, লাক্সারি লিভিং মানে 50টা ডাইনিং টেবিল। এটা মানুষের প্রত্যাশা হয়ে গেছে। মানে এখন আর মানুষের সঙ্গে কোনো রকমভাবে প্রতারণা করতে পারবো না। জীবনে কোনো দিন ভাবিও নি। যেদিনকে আমি মনে করবো যে মানুষের সঙ্গে মানুষ ঠকাচ্ছি, সেদিন যেন আমার ব্যবসার শেষ দিন হয়। আচ্ছা, পশ্চিমবঙ্গের বাইরে থেকে যারা ক্রয় করতে আসবে তারা কিভাবে আসে? তো মানে এটা একটা খুব মজাদার ঘটনা। আমাদের কিন্তু দুর্গাপুর থেকে খুব ঝাড়খণ্ডে মেটেরিয়াল যাচ্ছে, রায়গঞ্জ থেকে যাচ্ছে বিহারে মেটেরিয়াল, আর শিলিগুড়িও যাচ্ছে আমাদের, কিন্তু কলকাতা থেকে এসে শিলিগুড়ি নিয়ে যাচ্ছে, আসামে মাল যাচ্ছে। আমি কিন্তু পশ্চিমবঙ্গের ডেলিভারি ফ্রি বলছি। বুঝতে পেরেছি। তাহলে আমি শিলিগুড়ি দাঁড়া আমার আসামে যেটা যাচ্ছে, শিলিগুড়ি বর্ডার থেকে, মানে পশ্চিমবঙ্গের বর্ডার থেকে আসামের ওই যাওয়াটা যেটুকুনি লাগবে ডিস্টেন্স, আমি সেটুকুনি পয়সা চার্জ করি। সেক্ষেত্রে ধরো 8-9 হাজার টাকা, 10,000 টাকা বঙ্গাইগাঁও হয়ে যায়।
আসামের একটা জায়গা যেটা এখানে কেউ ভাবতে পারবে না। অনেক আমার কম্পিটিটাররা আমাকে দেখে অনেকে বলে যে ডেলিভারি ফ্রি, কিন্তু তুমি যাও বলবে এত টাকার মাল কিনলে ডেলিভারি ফ্রি, কোথা থেকে দেবে? কিন্তু আমাকে তুমি বলো ওই যে এই কুশনটা 10টা কুশন কেউ যদি নেয় বা 6টা কুশন কেউ যদি নেয়, শিলিগুড়ি, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ডেলিভারি ফ্রি করতে, আমি ফ্রি করে দেবো। তো এটা কোনো ম্যাজিক নয়। আমি কি করে করি? আমার মেটেরিয়াল ফেলতে উত্তরবঙ্গে যাচ্ছে, রেগুলার গাড়ি যাচ্ছে, রেগুলার 4টা করে 5টা করে গাড়ি যাচ্ছে। তার মানে একটা রাস্তা যাওয়ার পথে নামিয়ে দিল, কী যায় আসে? কিন্তু তুমি যদি পার্টিকুলার এই মালটাই নেওয়ার জন্য একটা শিলিগুড়িতে গাড়ি পাঠাও, তোমার তো পোষাবে না। প্রথম দিকে তো এটা সম্ভব ছিল না। ওইখানেই তো আমি প্রচণ্ড পরিমাণে কষ্ট কম্প্রোমাইজ করেছি, এবং আমি সেই পরিমাণে তখন প্রমোশন করেছি, সেই পরিমাণে লোককে বলেছি। তাই জন্য শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার থেকে আমার ডেলিভারি হয়েছে, বুকিং হয়েছে আজও পর্যন্ত, যেটা অটুট রয়েছে। এবং আমি মনে করি যে পশ্চিমবঙ্গের মানুষ, এবং খুব এইভাবেই কথাটা বলছি, পশ্চিম মানুষ যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছে, পূর্ব বর্ধমানে যেভাবে ভালোবাসা দিচ্ছে, একদিন লাক্সারি লিভিং রাজ্যের বাড়িতে আমরা আসতে চলেছি ভুবনেশ্বরে, দেশের বাইরেও যাব যদি ঈশ্বর আমাকে বাঁচিয়ে রাখেন। প্রতিটা কথা আমি ঈশ্বরকে মাথায় রাখি, উনি ছাড়া আমি কিছুই না। উনি আছেন বলে, উনি চাইছেন বলে আমি আজকে তোমার সঙ্গে বসে কথা বলতে পারছি। উনি যদি না চান, আমি কালকে হয়তো পৃথিবীতে মুখ দেখতে পারবো না, আলোর মুখ দেখতে পারবো না। তোমার এই বিশ্বাসটা থাকুক, অটুট থাকুক, তুমি খুব ভালো থাকো এবং লাক্সারি লিভিং আরও দূর অব্দি যাক। এবং আমার দর্শকরা যারা দেখলেন আজকে, তোমার থেকে অনেক অনুপ্রাণিত হবে, এটা আমি আশা রাখি। আমার সবচেয়ে বড় কথা, তুমি খুব ভালো থাকো। আর ফুটবল খেলার জন্য যদি কেউ কোনো সাহায্য চায়, দেখো আমি ক্রিকেট, টেবিল টেনিস, লন টেনিস পারবো না, আমার দ্বারা আমি তো পৃথিবীতে পুরো চেঞ্জ করতে পারবো না। আমি একটা সামান্য মানুষ, ক্ষুদ্র মানুষ, যেটুকুনি পারি সেটুকুনি করবো। ফুটবলের জন্য কোনো সহায়তা দরকার হলে আমি আছি। তুমি ব্যবসাটার সঙ্গে ফুটবলটাও বলো, আমি চাই তুমি ফুটবলের জন্য কিছু বলো, যেন তার পরিবারের ছেলেদের যেন ফুটবল খেলে। কোনো গরিব ছেলে যদি ফুটবল খেলতে যায়, আমার সঙ্গে যোগাযোগ করুক। কোনো গরিব ছেলে যদি ফুটবল খেলতে যায়, তার কিচ্ছু লাগবে না, বাকিটা আমি বুঝে নেবো। ভালো জায়গায় পাঠানো, ভালো খাওয়ানো, ভালো রাখা। যোগাযোগ করবে কীভাবে? আমার নাম্বার এখন সব লাক্সারি নাম্বার সবাই জানে, তাও আমি বলছি 9831859400। এখানে ফোন করে নেবে। আচ্ছা, বাহ, এটা অনেক বড় পাওনা। শুধুমাত্র আপনার লাক্সারি লিভিংয়ে কনফার্ম করে না, সম্রাট বলছে যে কোনো ছেলেরা যারা ফুটবল খেলছে, ছেলে বা মেয়ে যে কেউ হতে পারে, তারা যদি আগামী দিনে ফুটবল খেলতে যায়, পয়সা সমস্যা, অর্থের সমস্যা থাকলে, পড়াশুনো ইভেন সেই ব্যবস্থাগুলো একদম তারা করবে। আর যেন আশীর্বাদ করে আমি যেন একাডেমিটা খুলতে পারি। অনেক শুভেচ্ছা রইল আগামী দিনে একাডেমি নেয়, সমস্ত কিছুর জন্য শুভেচ্ছা রইল আগামী দিনের সমস্ত ভেঞ্চারের জন্য। পডকাস্টের শেষে একটা কথাই বলবো, প্রথমত সম্রাটকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য এবং এই ধরনের একটা ইন্সপায়ারিং ভিডিও বানাতে সাহায্য করার জন্য। তবে দেখুন, আমরা প্রত্যেকেই না সাকসেসের পেছনে দৌড়ই। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে কোনো সাফল্যর পেছনে অনেক ম্যাথমেটিক্স থাকে। একটা সাফল্য অনেকেই ভাবতে পারেন ও তো হয়ে গেছে, ওরকমভাবে কেউ ফ্লুকে কেউ বড় হয়নি আজ পর্যন্ত। আমার মনে হচ্ছে যারা বড় বড় ক্রিমিনাল না, তারাও জীবনে অনেক ডেডিকেশন দেখিয়েছে। আমি সেটাকে সাপোর্ট না করে বলি যে পৃথিবীতে বড় কাজ করার জন্য ডেডিকেশন দরকার পড়ে, সেটা আপনি বড় পলিটিশিয়ান হোক, বড় বিজনেসম্যান হোক, বড় ক্রীড়াবিদ হোক, বা কোনো গায়িকা হোক বা নায়ক নায়িকা, যে কেউ, প্রত্যেকের পিছনে জীবনে কিছু না কিছু ডেডিকেশন ছিল। এবং প্রত্যেকটা মুহূর্তে আপনি যদি সারাদিন ধরে একটা বড় পাথরকে ঠেলেন, সেটাও কিন্তু পরিশ্রম, সেটাও ডেডিকেশন। কিন্তু সবচেয়ে বড় কথা যেটা সম্রাটের থেকে আজকে আলোচনায় উঠে এলো, যে আমাদের প্রপার একটা ডিরেকশন চাই। মানে আমরা অনেক সময় বলি যে লেবার আন্ডার কারেক্ট নলেজ, যেটা আমরা লাক বলি। সো এটাকে যদি আমরা করতে পারি, যে এমন একটা নির্দিষ্ট দিকে আমরা পরিশ্রমটাকে দিতে পারি, তাহলে হয়তো সাফল্য আসবে। আর সেই সাফল্য লাক্সারি লিভিংয়ের মাধ্যমে সম্রাট পেয়েছে। আগামী দিনে আরও অনেক দূরে যাক সম্রাট, এবং সম্রাটের মতন আরও অনেকেই এগিয়ে আসতে পারুক এই সমাজে, এখানে ফুটবল থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরে তারা হয়তো ছাপ ফেলতে পারবে। খুব ভালো থেকো, দেখা হচ্ছে। আর একটাই লাস্ট কথা বলে যাচ্ছি, একদম সাফল্যের কোনো শর্টকাট হয় না। একদমই, এটা হয় না। সাফল্যের কোনো শর্টকাট নেই, প্রচণ্ড পরিশ্রম দরকার। আর তুমি যেটা বললে লেবার আন্ডার কারেক্ট নলেজ, এই কথাটা আজকে আমি শিখলাম। এক্স্যাক্টলি, মানে এই লাক কথাটাকে আমরা বলি, কিন্তু লেবার আন্ডার কারেক্ট নলেজ যদি আমরা প্রতিটা মুহূর্তে শেখা যায়। যে তোমার থেকে যে লাস্ট কথাটা আমি শিখলাম না, আমি জীবনে বলবো না। তুমি মরার আগের দিন যদি আমি দম নিতে পারি, যেদিনকে তুমি আমাকে জিজ্ঞেস করো, আমি কথাটা বলবো। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমার মনে হয়, যে তুমি যদি একটা পার্টিকুলার জিনিসে লেবার দিতে পারো তোমার জ্ঞানকে, একদম, তাহলে সেটাই তোমার লাক। তুমি আমাকে বলো না, তুমি যদি আমাকে বলো এখন আমাকে বক্সার হতে, তুমি আমাকে প্রচুর পরিশ্রম করেছে, 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা, পারবো না, আমার দ্বারা হবে না। তো আমার দ্বারা যেটা হবে আমাকে সেটাই করতে হবে। আর ভিডিওটা শেষ করি একটা কথা দিয়ে, যেহেতু লাক প্রসঙ্গটা আসে, অনেকেই লাকের দোহাই দেয়। যে জিনিসটা আপনার হাতে নেই,
যেটা উপরওয়ালার হাতে থাকুক বা যে কেউ কোনো একটা অদৃশ্য শক্তির হাতে রয়েছে, সেটা নিয়ে ভেবে লাভ নেই, কারণ ওটা তো আপনার কন্ট্রোলে নেই। আপনি শুধু লড়াই করে যান, পথে চলতে শুরু করুন, রাস্তা আপনার জন্য তৈরি হবে, সমস্যা আসবে, কিন্তু বাধার সম্মুখীন হলেও আপনিই এগিয়ে যেতে পারেন। সেই ক্ষমতা আমাদেরকে আমাদের প্রকৃতি দিয়েছে। ভালো থেকো সম্রাট, এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। আর আপনারাও কিন্তু আমাদের সঙ্গে থাকবেন। জার্নি উইথ বোস আপনারা দেখেন, আই এম বোস আপনারা দেখেন, সমস্তটা একটা জার্নি। আর এই আই এম বোসের সফর আগামী দিনে চলতে থাকুক। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর কমেন্ট সেকশনে জানান সম্রাটের সঙ্গে এই কথোপকথন আপনাদের কেমন লাগলো। আমরা হোয়াটসঅ্যাপে আমাদের ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি, জয়েন করুন। যখনই ভিডিও আপলোড করবো আপনার কাছে হোয়াটসঅ্যাপে চলে আসবে, আলাদা করে চ্যানেলে ঢুকে খুঁজতে হবে না। দেখা হচ্ছে তাহলে আই এম বোসের আবারও কোনো একটা দারুণ এপিসোড নিয়ে। এখানেই শেষ করছি। জয় হিন্দ।